এই পছন্দের শোটি নিয়ে আমি আরজে কনক এবং ফিরোজ খান আপনার সাথেই থাকবো ঠিক রাত 2টো পর্যন্ত। ইন দ্য মিন টাইম আপনি চাইলে কিন্তু আমাদের সাথে জয়েন করে ফেলতে পারেন। এবং বিগত 2টি শো হয়নি, এর কারণ হচ্ছে ঈদ স্পেশাল অনেকগুলো শো আমাদের টেলিভিশন এবং রেডিও দুটো মিলে কিছু কম্বিনেটেড শো ছিল, যে শোগুলোর কারণে আমরা 2টো শো করতে পারিনি। বাট আজকে আপনাকে কথা দিলাম, যদি 2টো পর্যন্ত আপনি আমাদের সাথেই থাকেন তাহলে অফকোর্স আপনার মাঝখান থেকে আপনার যে হরর কিছু অনুভূতি দরকার ছিল সেই অনুভূতিগুলো আপনি মিস করে ফেলেছেন, এবং সেই অনুভূতিগুলো আজকে আমরা পুনরায় আপনাকে ফিল আপ করে দেওয়ার জন্য চেষ্টা করবো। আপনি আমাদের সাথে ফেসবুকের মাধ্যমে যদি জয়েন করতে চান তাহলে আপনাকে যেটা করতে হবে, চলে যেতে হবে facebook.com/Asian Radio এই ঠিকানায়। সেখানে গিয়ে সবার আগে আপনি একটি পোস্ট দেখতে পাবেন, সেই পোস্টে আপনি চাইলে কমেন্ট করতে পারেন, লাইক দিয়ে শেয়ার করতে পারেন, যাতে আপনার বন্ধুরা মিস না করে ফেলে। এবং SMS একটি মাধ্যম রয়েছে। বন্ধুরা, আপনারা আমাদের সাথে রাত 2টো পর্যন্ত থাকেন, আমরা চেষ্টা করবো আপনাদেরকে ভয় লাগিয়ে দেওয়ার জন্য। আপনারা আজকের ভৌতিক 90.8 নিয়ে আপনার যদি কোনো মতামত থাকে SMS এর মাধ্যমে তা লিখে পাঠাতে পারেন। লিখুন আপনার সেলফোনের মেসেজ অপশনে গিয়ে প্রথমে টাইপ করুন AR স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার কথাবার্তাগুলো লিখে পাঠিয়ে দিবেন 2323 এই নাম্বারটিতে। এন্ড অফ কোর্স আপনি যদি কোনো ঘটনা জেনে থাকেন এবং আপনার আত্মীয় স্বজনের সাথে কোনো ঘটনা ঘটে যাওয়া ঘটনা এবং আনকমন কোনো ঘটনা, যে ঘটনাটা আপনি কোনো স্টেশনে এখন পর্যন্ত দেন নাই, সে ধরনের কোনো ঘটনা যদি থেকে থাকে তাহলে আপনি যেটা করবেন সেই ঘটনাটা টাইপ করে ফেলবেন এবং আমাদের ফেসবুকের যে ফ্যান পেজ রয়েছে ভৌতিকের, শুধুমাত্র সেখানটায় আমাদেরকে ইনবক্স করে দেবেন। এবং সেই ফ্যান পেজের অ্যাড্রেসটি হচ্ছে facebook.com/ভৌতিক90.8। ভৌতিক বানানো হচ্ছে BHOUTIK। বলছি আপনাকে, যদি আপনার কাছে কোনো ঘটনা থেকে থাকে এবং আপনি সরাসরি স্টুডিওতে এসে আমাদের সাথে শেয়ার করতে চান, বাংলাদেশের ভূতের সব থেকে বড় প্ল্যাটফর্মের শ্রোতাদের কাছে সেই অনুভূতিগুলো ব্যক্ত করতে চান, তাহলে আপনাকে যেটা করতে হবে, আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখে ফেলতে হবে AR স্পেস দিয়ে লিখতে হবে B90.8। আরেকবার বলছি, AR স্পেস দিয়ে লিখতে হবে B90.8, আরেকটি স্পেস দিয়ে আপনার নাম এবং সেলফোন নাম্বার লিখে সেন্ড করতে হবে 2323 এই নাম্বারটায়। যদি কোনো ঘটনা থেকে থাকে এবং আপনি স্টুডিওতে আসতে পারবেন না এবং লিখেও পাঠাতে চান না, আপনি সরাসরি সেই ঘটনাটা আমাদেরকে ইমেল করে দিতে পারেন, নিজে আপনার মোবাইলে আপনার ডিভাইসে রেকর্ডিং কোনো ডিভাইসে সেটি রেকর্ড করে। এবং সেই ইমেইলের অ্যাড্রেসটি হচ্ছে BHOUTIK90.8 অর্থাৎ ভৌতিক 90.8@gmail.com। শুরুতে আমরা চলে যাব একটি ঘটনায়, যে ঘটনা আপনাদের ভেতর থেকে আমাদেরকে একজন লিখে পাঠিয়েছিলেন আমাদের ভৌতিকের পেজে, এবং আপনার কোনো ঘটনাগুলো আপনি সেটা অবশ্যই লিখে পাঠাবেন। ইন দ্য মিন টাইম আমরা ফিরোজ খানের কণ্ঠে প্রথম ঘটনাটা শুনে আপনার SMS এবং মন্তব্যগুলো নিয়ে ফিরছি একটু পর। আমি রাব্বি। ঘটনাটি আমার সবচেয়ে কাছের বন্ধুর সাথে ঘটেছে। আমি ওর ভাষায় বলছি। আমি রায়হান, আমি বরিশালে থাকি। ঘটনাটা আমার বাবার জীবনে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা। বাবা যখন গ্রামে থাকতো তখন সে সারাদিন তার নানার সাথে থাকতো। বাবার নানা বাবাকে খুব বেশি ভালোবাসতেন। আর এই ঘটনা যখন বাবার সাথে ঘটে তার অনেক বছর আগেই বাবার নানা মারা যান। আমার বাবা খুব ভালো একজন মানুষ ছিল। বাবার সব চেনা জানা লোক বাবাকে খুব ভালোবাসতেন। আমার বাবা একজন ব্যবসায়ী ছিলেন। দাদা খুবই সাহসী একজন লোক। দাদার বাড়িতে ফিরতে বেশ রাত হয়ে যেত মাঝে মাঝে। তো একদিন কাজ শেষ করে ভর দুপুর বেলা দাদা বাজার থেকে ইলিশ মাছ কিনে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। বাজার থেকে বাড়ি ফিরতে বেশ বড় বড় জঙ্গল পাড়ি দিতে হয়। হঠাৎ কেউ একজন ওই জঙ্গল থেকে দাদা ভাইয়ের হাতে ইলিশ মাছ দেখে পিছু নিল, কিন্তু ঘটনাটা দাদা বুঝতে পারেনি। দাদা মাছ নিয়ে ভালোভাবে বাড়ি চলে গেল। বাড়িতে এসে দাদা মাছগুলো দাদির হাতে দিল। দাদি মাছগুলো ধুয়ে কুটে ভাজার জন্য রান্নাঘরে নিয়ে গেল। মাছগুলো ভেজে ঘরে এনে রেখে দিলেন। এর মধ্যে দাদি আবার বাবাকে ঘুমাতে বলে গিয়েছিলেন। বাবাও দাদির কথা মতো ঘুমানোর জন্য চোখ কেবল বুজেছে। হঠাৎ কেউ একজন বাবাকে নাম ধরে ডাক দিল। বাবাও সাথে সাথে চোখ মেলে তার ডাকে সাড়া দিল। বাবা সাড়া দিয়ে জানালা দিয়ে তাকিয়ে দেখে যে তার একটা বন্ধু। বাবা তার বন্ধুকে দেখে লুকিয়ে লুকিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। ঘর থেকে বেরোনোর পর বাবা তার বন্ধুকে জিজ্ঞেস করলো, কিরে কি ব্যাপার? বাবার বন্ধু বলে, চল তোকে নিয়ে এক জায়গায় যাব। বাবা জানতে চাইল কোথায় যাবি। বাবার বন্ধু বাবাকে বলল, গেলি দেখতে পাবি, চল আগে। তার আগে একটা কাজ কর, তোর বাবা বাজার থেকে যে ইলিশ মাছ নিয়ে এসেছে তা তোর মা ভেজে ঘরে রেখে দিয়ে আসছে।
যা ওখান থেকে নিয়ে আয়। বাবা কিছু না বুঝতে পেরে তার কথা মতো ভাজা মাছগুলো আনতে গেল। বাবার ওই বন্ধু কোনো মানুষ ছিল না, তা হলো দাদার পিছু নিয়ে আসা সেজন, এক কথায় ভূত। বাবার বন্ধু রূপ ধারণ করে বাবার সাথে এরকম করছে, কিন্তু বাবাও এখনো কিছু বুঝে উঠতে পারেনি। বাবা মাছ নিয়ে আসার পর তার বন্ধু তাকে এক জায়গায় নিয়ে গেল। সেখানে একটা বড় গাছের কাছে গিয়ে দাঁড়ালো। ঠিক কি গাছ তার মনে নেই, গাছটা খুবই বড় ছিল। সবচেয়ে বড় কথা হলো যে ওই গাছের নিচে মানে একটু পাশে ছিল বাবার ওই নানার কবরস্থান। এরপর বাবার বন্ধু বাবাকে গাছে উঠতে বলছে। বাবা তার কথা মতো গাছে ওঠার চেষ্টা করছিল, কিন্তু কিছুতেই সে গাছে উঠতে পারছে না। বাবার বন্ধু এক লাফ মেরে গাছের মাথায় উঠে বসছে। তখন থেকে বাবার মনে একটু খটকা লাগা শুরু করলো যে আমি যার সাথে এরকম ভাবে আসছি, আমি যার সাথে আছি সে কি মানুষ নাকি অন্য কিছু। কিছুক্ষণ পর বাবা অনেক কষ্ট করে গাছের মাথায় উঠে গেল। বাবাকে একদম গাছের মাথায় নিয়ে বসিয়েছে, তো দুজন বসে বসে মাছ খাচ্ছে। কিন্তু বাবা কিছুটা হলেও বুঝে উঠতে পেরেছিলেন যে এটা মানুষ না। বাবা বসা ছিল তার বন্ধুর সামনে, আর তার বন্ধু বসা ছিল বাবার পেছনে। হঠাৎ বাবা খেয়াল করলো যে তার বন্ধুর মুখ থেকে কোনো আওয়াজ বের হচ্ছে না। বাবা পেছনে ফিরে তাকাতে না তাকাতেই বাবাকে দিল এক জোরে ধাক্কা। নিচে ছিল ছোট ছোট গাছের ডাল কাটা। বাবা নিচে পড়ার সাথে সাথে একটা ডাল বাবার দাঁড়ে ফুটো হয়ে একদম মুখে ঢুকে যায়, আর বাবা পুরোপুরি অজ্ঞান হয়ে পড়ে থাকেন। তারপর জ্ঞান ফেরার পর সবাই বাবাকে জিজ্ঞেস করে কি হয়েছিল। আজব ব্যাপার হলো, বাবা যখন অজ্ঞান হয়ে সেখানে পড়েছিল তখন নাকি বাবার নানা বাবাকে সে ধরে ওখান থেকে উঠিয়ে বাড়ির সামনে এসে রেখে দিয়েছে। সবাইকে বলার পর সবাই অবাক হয়ে গেল যে মানুষটা এত বছর হলো মারা গেছে, সে কিভাবে তোমাকে ওখান থেকে বাড়ির সামনে এসে দিয়ে গেল। বাবা আর কিছুই বললেন না। পরে আস্তে আস্তে বাবা সুস্থ হয়ে ওঠে, কিন্তু বাবার দাড়িতে আজও সেই দাগটা রয়ে গেছে। এই ছিল আমার ঘটনা। ভাইয়ারা ভালো লাগলে পড়ে শোনাবেন। ভৌতিক 90.8 ইয়েস, শুনছেন ভৌতিক 90.8, যেখানে আপনার সাথে এই মুহূর্তে রয়েছে আপনার বন্ধু আরজি কনক এবং ফিরোজ খান। রাত 2টো পর্যন্ত থাকবো এমনটা কথা দিয়েছিলাম, এবং দেখতে দেখতে কিন্তু আমরা বুধবারে প্রবেশ করে ফেলেছি। এবং ঠিক এই মুহূর্তে 20 জুলাই 2016 স্টুডিওর ঘড়ি বলছে সময়টা হচ্ছে রাত 12টা বেজে 10 মিনিট 35 সেকেন্ড, এবং এমনি করে সেকেন্ডের কাঁটাটা চলেই যাচ্ছে। এবং 2টো পর্যন্ত আপনাকে প্রতিটা সেকেন্ড টান উত্তেজনা রাখবার জন্য আরজি কনক এবং ফিরোজ খান আপনার সাথে রয়েছে। SMS মাধ্যমে জয়েন অনেকেই করে ফেলেছেন, এবং ফেসবুক মাধ্যমে যারা জয়েন করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং বেশিরভাগ মানুষের প্রশ্ন ছিল কেন 2টো শো করলাম না। এর জন্য আমরা শুরুতে বলেছিলাম যে ঈদ স্পেশাল কিছু এপিসোড ছিল, যেসব এপিসোডের কারণে আমরা 2টো শো মিস করে ফেলেছি। ভৌতিক টিম সেটার জন্য অনেক বেশি রকমের দুঃখিত। আমরা বেসিক্যালি মিস করিনি, সেটা ঈদ স্পেশাল শো এর জন্য আমরা চেয়েছি যে ঈদ মানে হোক আনন্দ, ঈদ মানে ভয়টা না হোক। দ্যাটস ওয়াই আমরা ভৌতিকটাকে একটু অ্যাভয়েড করেছি। আরাফাত হোসেন তিনি facebook.com/asian radio সেই ঠিকানায় যে পোস্টটা করেছিলাম সেই পোস্টে তিনি আমাদেরকে এই মুহূর্তে কমেন্ট করেছেন। তিনি বলছেন ফ্রম কেরানীগঞ্জ, ঢাকা থেকে, হে ভাই আমি তোমার নিউ ফ্রেন্ড মাহিন। আচ্ছা, ওকে, আপনার আইডিটা হচ্ছে আরাফাত হোসেন। অনেক ভালো এবং ভয় লাগছে। কান্ট ওয়েট সো মাচ, এক্সাইটেড ফর টুনাইট শো, বেস্ট অফ লাক টু ভৌতিক টিম। থ্যাংক ইউ সো মাচ আরাফাত হোসেন। নিঝুম রাতের চাঁদ বলছে ভাই আমি শুনছি তেজগাঁ থেকে, ভাই আমি একজনকে আচ্ছা ওকে বুঝতে পারছি। এই মুহূর্তে আমার সাথে রয়েছেন কামরুল হাসান নাহিদ, তিনি বলছেন সোনারগাঁও থেকে শুনছি। গত 2 সপ্তাহ না হওয়ার কারণ কি খারাপ লেগেছিল, আজকে আশা করি দূর হয়ে যাবে। অফকোর্স আমরা চেষ্টা করব বিগত 2 সপ্তাহে
আমরা যতটা গ্যাপ দিয়েছিলাম সেই গ্যাপগুলো আজকে পুষিয়ে দেওয়ার জন্য অমিত দত্ত আমাদেরকে টেক্সট করেছেন আজকেও, এবং একজন রেগুলার শ্রোতা, তিনি বলছেন যে ভাইয়া 2 উইক ধরে অনেক মিস করেছি, আশা করি ভৌতিক আজকে দারুণ হবে। অফকোর্স আমরা দারুণ ভাবে ভৌতিকটা আজকে উপস্থাপনা করবো যদি আপনি আমাদের সাথে থাকেন। রাফিদ তানহার ফয়সাল তিনি আমাদেরকে টেক্সট করেছেন, বলছেন ফয়সাল আমি যাত্রাবাড়ি থেকে বলছি, ভৌতিক শোনার জন্য ওয়েট করছি, আজ মেবি অনেক বেটার এপিসোড হবে। ইয়েস, উই আর ট্রাইং টু ডু সামথিং বেটার, সামথিং স্পেশাল, সামথিং হরর। এমডি হৃদয় হাসান মেঘ বলছে আমি ঢাকা মিরপুর 11 থেকে আছি, আমার সাথে আছে মোহাম্মদ সবুজ ভাই, শাহ আলম ভাই, আরো অনেক ভাই রয়েছে, প্রত্যেকের জন্য শুভকামনা রইল। হিমুর চোখে জল এটা আইডি নাম। প্রশান্ত পান স্টোর থেকে তিনি আমাদেরকে লিখেছেন একজন, নরসিংদী থেকে একজন সাথে রয়েছেন আশফাক শেখ, অমিত হাসান আমাদের সাথে রয়েছেন রফিকুল ইসলাম সবুজ, এই মুহূর্তে রয়েছেন সবুজ এগেন আমাদের সাথে, আব্দুল মান্নান সহ আরো অনেকগুলো বন্ধু আমাদেরকে লিখছেন। আপনারা যদি লিখতে চান তাহলে অবশ্যই facebook.com/asianvideo সেই অ্যাড্রেসে চলে যাবেন এবং সেখানে ভৌতিকের যে পোস্টটি দেওয়া রয়েছে সেই পোস্টে আপনি কমেন্ট করতে পারেন, চাইলে শেয়ার করতে পারেন যাতে আপনার বন্ধুরা মিস না করে ফেলে। একজন জিজ্ঞেস করেছেন যে এপিসোড এগুলো ডাউনলোড করা যায় কিনা। অফকোর্স ডাউনলোড করা যায়, এবং যারা ডাউনলোড লিঙ্কে দিচ্ছে অনেকগুলো ওয়েবসাইট, তাদের মধ্যে fusiondd.com খুবই বিখ্যাত একটি ওয়েবসাইট। আমার মনে হয় সেখানে যদি আপনারা যান তাহলে আমাদের প্রত্যেকটা এপিসোড আপনি পেয়ে যাবেন। আমরা SMS নিয়ে নিব কিছু। বন্ধুরা চাইলে আপনি আমাদের সাথে SMS এর মাধ্যমে যুক্ত হতে পারেন, লিখে পাঠাতে পারেন আপনার মতামত। আজকের ভৌতিক আপনার কাছে কেমন আছে, মতামতগুলো অন্যান্য বিষয় আপনার কাছ থেকে আশা করি লিখুন আপনার সেলফোনের মেসেজ অপশনে গিয়ে প্রথমে টাইপ করুন AR স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার কথাবার্তাগুলো লিখে পাঠিয়ে দিবেন 2323 এই নাম্বারটিতে। অসংখ্য বন্ধু এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমাদের সাথে যুক্ত আছে ভৌতিক 90.8 লিখেছে মাসুম ডেমরা থেকে, রসুল নগর থেকে আছে আমাদের সাথে। থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। যারা আছে আমাদের সাথে উত্তরা থেকে কনক ভাই অ্যান্ড ফিরোজ ভাই, আপনারা কেমন আছেন এবং অনেকক্ষণ ধরেই অপেক্ষা করছে কখন থেকে ভৌতিক 90.8 শুরু হবে এসে। থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। রাজকুমারী ফারজানা মিরপুর থেকে আছে আমাদের সাথে, সে এবং তার আপু মুন্নি, তারা দুজন মিলে আমাদেরকে শুনছে। হসপিটাল স্টোরি শুনতে যাচ্ছে, নিশ্চয়ই আমরা চেষ্টা করছি, আপনারা যদি আপনাদের কাছ থেকে আমরা নিজেদের থেকে চেষ্টা করছি আপনাদেরকে এরকম হসপিটালের কোনো ঘটনা যদি থাকে আমরা নিশ্চয়ই চেষ্টা করব। আকাশ হুসাইন আছে আমাদের সাথে নারায়ণগঞ্জ থেকে, নতুন বন্ধু বলছে আপনাকে স্বাগত জানাচ্ছি ভৌতিক 90.8 লিখেছে। রংপুর বয়েজ আমাদের সাথে আজ পুরো সময় জুড়ে থাকবে রাত 2টো পর্যন্ত, ধন্যবাদ জানাচ্ছি ফিরোজ খানকে, ওয়েলকাম আপনাকে রংপুর বয়। লিখেছে ময়মনসিং ভালুকা থেকে মাহবুব আছে আমাদের সাথে, একা একা অন্ধকারে শুনছে। থ্যাংক ইউ সো মাচ। টাইগার হাফিজ জঙ্গল মোল্লাবাড়ি থেকে আছে আমাদের সাথে, অনেক কিছু লিখেছে। থ্যাংক ইউ সো মাচ জয়েন করার জন্য। রানা আছে আমাদের সাথে, আসতে যাচ্ছে, ফোন নাম্বার দিয়েছে, নিশ্চয়ই আমাদের ভৌতিক টিম আপনার সাথে যোগাযোগ করবে। তানভীর আছে আমাদের সাথে, আজ প্রথম সূত্রে স্বাগত জানাচ্ছে আপনাকে ভৌতিক 90.8 লিখেছে। আরিশা নৌমি ঢাকা থেকে শুনছে, সে আমাদের প্রথম আজ SMS করছে, স্বাগত জানাচ্ছে আপনাকে ভৌতিক 90.8। সাফায়াত আছে আমাদের সাথে ঢাকা থেকে, আমাদের সাথে আছে হোসেন কাওলা বাজার থেকে, চুরাইন থেকে আমাদের সাথে আছে সামিয়া লিখেছে, মেহের আফরোজ সাবার থেকে আছে আমাদের সাথে ভৌতিক 90.8 শুনছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমাদের সাথে আছে কানিজ ফাতিমা নিধি, ভৌতিক শুনছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ সবগুলো বন্ধুদেরকে। এবং ঠিক এই মুহূর্তে আমরা চলে যাব আরেকটা স্টোরিতে, যে স্টোরিটা আপনাদের ভেতর থেকে আমাদেরকে একজন লিখে পাঠিয়েছেন। আপনার কাছে যদি কোনো ঘটনা থেকে থাকে তাহলে অফকোর্স আপনি যেটা করবেন আমাদেরকে সেই ঘটনাটা লিখে পাঠাবেন, এবং লিখে আমাদের facebook.com/ভৌতিকের একটি পেজ রয়েছে, সেই পেজে আমাদেরকে ইনবক্স করবেন। আমরা চেষ্টা করব সেই ঘটনাটি অন এয়ার করবার। শুনছেন ভৌতিক 90.8। ভাই একটু পড়ে দেখবেন, আমার বন্ধু হিমুর সাথে ঘটে যাওয়া ঘটনা। ঘুটঘুটে অন্ধকার, আমাবস্যার রাত, দুহাত দূরের কাউকে যেন দেখা যাচ্ছিল না। খুব দ্রুত গতিতে পথ চলছে হিমু, সাথে মোবাইলের মিনিট টর্চের আলো, শব্দ শনশন করে একটু কেমন গরম বাতাস যেন অনেকের গায়ে লাগলো। কিছুক্ষণের জন্য সে একটু থেমে জিনিসটা কি তা বুঝবার চেষ্টা করছিল। না, কোনো কিছুরই হদিস সে মিলাতে পারল না। তাই সে আবারও হাঁটা শুরু করলো তার নতুন মেসের দিকে। 2 দিন হলো অনেকও মেসে উঠেছে। যাই হোক, মেসে ফিরল অনেক। যথারীতি সে তার পড়া শেষ করে খেয়ে দিয়ে ঘুমাতে গেল। ঘুমে যখনই তার চোখটা বুজে আসলো, ঠিক তখনই
সে একটা চাপা আর্তনাদের শব্দ শুনতে পেল। আবার কখনো ফুঁফিয়ে ফুঁফিয়ে কান্নার শব্দ পাচ্ছে। উনি ঘড়িতে সময় দেখল, সময় তখন মধ্যরাত। কিন্তু পরক্ষণে মনে হলো ঘরের ফ্যানটি থেকে একটা মটমট আওয়াজ আসতেছে। মনে হচ্ছে তার উপরে এখনই সেটা ছিঁড়ে পড়বে। লাফ দিয়ে বিছানা থেকে নেমে গেল। হঠাৎ তার চোখ গেল দরজার দিকে, দেখল রুমের দরজাটা খোলা। সে ভাবল হয়তো ঘুমের ঘোরে সে দরজা লাগাতে ভুলে গেছে। হিমু দরজা লাগিয়ে যেই পাশে ফিরল, তখনই দেখল প্রায় তার বয়সী একটা ছেলে তার বিছানায় বসে আছে। হিমু ছেলেটিকে জিজ্ঞেস করল, কে তুমি? এই মধ্যরাতে এখানে কিভাবে এলে? সে বলল, আমার নাম নীরব। আসলে আমি আগে এই রুমে থাকতাম। একটা দরকারে তোমার কাছে এসেছি। হিমু বলল, কি দরকার? আসলে আমি একটা গোপন কথা জানি, তা তোমাকে জানাতে চাই এবং তোমার থেকে কিছু সাহায্য চাই। হিমু বলল, আচ্ছা ঠিক আছে, বলুন কি বলতে চান আপনি। এই মেসে একটি ছেলে থাকতো। সে ক্লাসের সবচেয়ে ভালো ছাত্র ছিল, তাই সব টিচাররা খুব পছন্দ করত তাকে এবং সে সব সময় টপ রেজাল্ট করত। কিন্তু তার বন্ধুরা সবাই তাকে খুব হিংসা করত। তার জন্যই তার বন্ধুরা কখনো টপ রেজাল্ট করতে পারত না। তাই ছেলেটির বন্ধুরা একদিন প্ল্যান করল যে তার মেসে তাকে খুন করে তার লাশটা তার খাটের নিচে পুঁতে রাখবে। ঠিক তারা তাই করল। তারপর ছেলেটির পরিবার থেকে পুলিশ কেস হলো। পুলিশরা ছেলেটির লাশ কোথাও খুঁজে পায়নি, তাই নিখোঁজ হিসাবে কেস ফাইল করে। এটা কতদিন আগে ঘটনা? এই তো মাস খানেক হলো। তুমি পুলিশকে খবর দিয়ে লাশটি উদ্ধারের চেষ্টা করো এবং ছেলেটির বন্ধুদের ধরিয়ে দাও। আর আমি এখন যাচ্ছি। হিমু দরজা খুলে দিল। দেখতে দেখতে চোখের পলকেই অনেক দূরে মিলিয়ে গেল সেই নীরব। পরের দিন অনেক পুলিশকে খবর দিল এবং লাশ খোঁজার চেষ্টার জন্য অনুরোধ করা হলো। পুলিশের লোকেরা হিমুদের রুমের বেডের নিচে মাটি খোঁড়া শুরু করলো এবং মাটি খুঁড়ে পচা গলা কিছু মাংস সহ একটি কঙ্কাল উদ্ধার করে। অনেক লাশটার দিকে তাকাতেই পাচ্ছিলেন না, তবে লাশটার সাথে একটি ছেঁড়া শার্ট ছিল। ওই শার্টটি হিমুর খুব পরিচিত লাগছিল। তার মনে হলো যে সে যেন কোথায় এই শার্টটি দেখেছে। তাছাড়া অনেক শুনছিল যে মৃত ছেলেটির নামও নীরব। বেশ কয়েকদিন কেটে গেল। ছেলেটির বন্ধুরা প্রায় সবাই ধরা পড়ল। হিমু সেই মেসে থেকে অন্য মেসে চলে গেল। আর কোনো সমস্যা হয়নি তার সাথে। আজ রাতও যথারীতি পড়া খাবার শেষ করে ঘুমাতে গেল অনেক। মধ্যরাতে আবার হঠাৎ ধপাস করে আওয়াজ করে দরজা খুলে যাওয়ার শব্দে ঘুম ভেঙে গেল হিমুর। তাকিয়ে দেখে সেই ছেলেটি যে কিছুদিন আগে এমনই এক মধ্যরাতে এসেছিল। তুমি নীরব, তুমি আবার? তোমাকে ধন্যবাদ দিতে এলাম। তোমার ঋণ শোধ করার মতো না। না, ধন্যবাদ পাওয়ার মতো কোনো কিছু করিনি। হিমু এবার নিশ্চিত হলো এ ছেলের পরনে যে শার্ট, এরকম শার্টই ছিল সেই পচা গলা লাশটির গায়ে। তাহলে কি এই সেই ছেলে? আকস্মিকভাবে অনেকের চোখ পড়ল ড্রেসিং টেবিলের আয়নায়। সেখানে তার প্রতিচ্ছবি আছে, কিন্তু নীরবের কোনো প্রতিচ্ছবি আসছে না। হিমু আবার নীরবের দিকে সরাসরি তাকালো। দেখল হিমু ঠিকই আছে, কিন্তু আয়নাতে আসছে না। তবে কি সেই ওই ছেলেটির আত্মা? ভাইয়ারা, ইয়ে ছিল আমার ঘটনা। প্লিজ ভালো লাগলে পড়ে শোনাবেন। একটা ঘটনা আমরা শুনে ফেললাম, যে ঘটনাটা খুব বিশ্বাসযোগ্য একটা ঘটনা ছিল। আর যে কনক এবং ফিরোজ খানের সাথে এই মুহূর্তে চলছে ভৌতিক 90.8, এবং এই মুহূর্তে আপনাদের কাছে অনেকগুলো ইনফরমেশন রয়েছে আমার তরফ থেকে আপনাদেরকে দেবার জন্য, এবং সেই সব ইনফরমেশন দেবারও আগে আপনাকে বলছি, আপনি যদি চান তাহলে কিন্তু আমাদের সাথে জয়েন করে ফেলতে পারেন। ARDK স্পেস নাম, ঠিকানা এবং কথাবার্তা লিখে সেন্ড করতে হবে তার সিগনেচার নাম্বার হুইচ ইজ 2323। এর বাইরে চাইলে ফেসবুকে একেবারে ফ্রি আমাদের সাথে কানেক্টেড থাকতে পারেন। এই মুহূর্তে
সেটার জন্য আপনাকে যেটা করতে হবে, ফেসবুক ব্যবহার করতে করতে পাশাপাশি আরেকটা ট্যাবে আমাদের এশিয়ান রেডিওর ফ্যান পেজে আপনি চাইলে চলে যেতে পারেন, facebook.com/Asian Radio সেই ঠিকানায়। এবং গেলেই শুরুতে যে ভৌতিকের পোস্টটি আপনারা পেয়ে যাবেন, সেই পোস্টে চাইলে লাইক কমেন্ট করবেন, আমরা ট্রাই করবো সেটি সেখান থেকে পড়ে নেবার জন্য। যেমনটা করে এই মুহূর্তে আমার সাথে প্রিন্স রানা, তিনি লিখেছেন যে ভাই আমি পুটিয়া থেকে খুব এনজয় করছি এবং প্রচন্ড ভয়ও লাগছে। ভৌতিক আমার অনেক প্রিয় একটি অনুষ্ঠান, 2 সপ্তাহ ভৌতিক অনেক মিস করেছি, আশা করি আজ স্পেশাল ভৌতিক শুনবো, অনেক ভয়ের গল্প শুনবো, এমনটাই লিখেছেন সারওয়ার আলম মামুন। ধন্যবাদ ভাই আমাদের সাথে থাকবার জন্য। মুনতামিন পাস রানা আহমেদ, তিনি বলছেন ভাই কেমন আছো, অনেকদিন পরে রেডিও শুনি, ভালো লাগছে। এই স্টোরিটার মতো আমার বাড়ির সাথে, আচ্ছা আপনার বাড়ির সাথে ঘটেছে, ক্যান কিন্তু শেয়ার করবো উইথ লাইভ অফকোর্স। সেটার জন্য আপনাকে AR লিখে স্পেস দিয়ে লিখতে হবে B90.8, আর এটি স্পেস দিয়ে আপনার নাম এবং সেলফোন নাম্বার লিখে সেন্ড করতে হবে 2323 এই নাম্বারটায়। ভৌতিক টিম আপনাকে ফোন করবে স্টুডিওতে আসার জন্য। আল আমিন, তিনি বলছেন হেই আমি আল আমিন ময়মনসিং নান্দাইল থেকে, আমি তোমাদের নতুন বন্ধু, আমার ভৌতিক ঘটনা শুনতে খুব ভালো লাগে, আমি আছি তোমাদের সাথে। থ্যাংক ইউ ভাই আমাদের সাথে থাকবার জন্য। প্রশান্ত আমাদেরকে টেক্সট করেছেন নরসিংদী থেকে, আমাদেরকে একজন লিখেছেন এবং এই মুহূর্তে রয়েছেন আমাদের সাথে AR হৃদয় খান, তিনি বলছেন ফার্স্ট স্টোরি খুব ভালো ছিল। অলরাইট, এরপরে কিন্তু আরো অনেকগুলো ভালো স্টোরি রয়েছে হৃদয় খান, সো আপনি আমাদের সাথে থাকুন। সামিদ আহমেদ, তিনি বলছেন মালিবাগ থেকে শুনছি এবং অনেক ভয় লাগছে। ওকে, তাহলে আমরা সার্থক যদি আপনার সত্যিকার অর্থে ভয় লেগে থাকে। নারায়ণ খান, তিনি আমাদেরকে কমেন্ট করেছেন। শহীদ মিয়া, তিনি কমেন্ট করেছেন বা আমি অনলাইনে শুনছি, থ্যাংক ইউ আমাদের সাথে থাকবার জন্য। আর এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন আবু আহমেদ আইনুন নাইম, তিনি লিখেছেন আমরা শুনছি, আমি আর শিমু, থ্যাংক ইউ সো মাচ। আর শিমু এবং নাইম দুজন একসাথে আমাকে শুনবার জন্য রয়েছেন। শহীদ মিয়া সহ আর অনেকগুলো বন্ধু, আমরা SMS মাধ্যম থেকে বেশ কিছু SMS পড়ে নিতে চাই। বন্ধুরা আপনাদেরকে বলছি লিখুন আজকের ভৌতিক নিয়ে আপনার মতামত। সেলফোনের মেসেজ অপশনে গিয়ে প্রথমে টাইপ করুন AR স্পেস আপনার নাম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার কথাবার্তাগুলো লিখে পাঠিয়ে দিবেন 2323 এই নাম্বারটিতে। আমাদেরকে সাথে যুক্ত আছে এই মুহূর্তে আল আমিন, লিখেছে তিতুমির কলেজ থেকে, সাথে আছে থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে জয়েন করার জন্য। ইব্রাহিম আছে ওয়ারি থেকে, তোমাদের নিউ ফ্রেন্ড, ওয়েলকাম করছে আপনাকে এশিয়ান রেডিও 90.8 FM আর ভৌতিক শোতে। লিখেছে তানভীর আছে আমাদের সাথে ড্যামরা থেকে, খুব একা একা শুনছি, খুব ভয় লাগছে। মাহমুদ আছে গাজীপুর থেকে, আশা করি আজকে স্টোরিগুলো অনেক ভালো লাগবে। আকাশ আছে আমাদের সাথে ময়মনসিং থেকে, থ্যাংক ইউ সো মাচ। আবু নাইম টুকু আছে মিরপুর 6 নম্বর থেকে, ভৌতিক খুব ভালো লাগছে শুনতে আপনার লিখেছে। জুডি আছে বংশাল থেকে, মাত্র জয়েন করছে, থ্যাংক ইউ সো মাচ। ইরফান মিরপুর থেকে আছে আমাদের সাথে, আমি নতুন বন্ধু, তোমাদের প্রথম শুনছি, ওয়েলকাম করছে আপনাকে এশিয়ান রেডিও 90.8 FM আর ভৌতিকে। প্রিয়া আক্তার আছে আমাদের সাথে আছে সাজ্জাদ আছে আমাদের সাথে, শাহিম আছে আমাদের সাথে ডেমরা থেকে, দিশা আছে গাজীপুর থেকে, ভাইয়া আচ্ছা শুনছে অনেক ভালো লাগছে, মিউজিকটা তার কাছে অনেক ভয়ঙ্কর এমনটা লিখছে। আমাদের সাথে আছে সঞ্চয় আমাদের সাথে শুনছে, তার স্টুডেন্ট গ্রুপ সবাই একত্রে শুনছে, দিশা দিব্য আরো অনেকেই সাথে করে শুনছে এমনটাই, থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে থাকার জন্য। হৃদয় হাসান আছে আমাদের সাথে, দোলনা আছে আমাদের সাথে, সে শুনছে স্টোরিগুলা, প্রথম স্টোরিটা তার অনেক অনেক ভালো লাগছে। ওকে, তার ঘুম নিয়ে অনেক কথাবার্তা বলছে লিখেছে। MD পারভেজ আছে আমাদের সাথে, নিউ বন্ধু বলেছে, স্বাগত জানাচ্ছি ভৌতিক 90.8 লিখেছে। আশিক নারায়ণগঞ্জ থেকে, আপনাদের নতুন বন্ধু মোহাম্মদপুর থেকে আমাদের সাথে আছে। মাহমুদা লিখেছে মিরপুর 1 নম্বর থেকে, আজ প্রথম শুনছে আমাদের সাথে। সওয়ার আছে, সে অনেক মন্তব্য করছে, থ্যাংক ইউ সো মাচ আপনার মন্তব্য করার জন্য। এইভাবে অসংখ্য বন্ধুরা আমাদের সাথে SMS এর মাধ্যমে যুক্ত আছে। ইয়েস, বলছিলাম আপনাকে ঘটনা যদি পাঠাতে চান তাহলে আপনাকে যেটা করতে হবে, ঘটনা আমাদেরকে লিখে ফেলতে হবে এবং তারপর আমাদের ফেসবুকের যে ফ্যান পেজ রয়েছে সেই ফ্যান পেজে আমাদেরকে সিম্পলি ইমেল করে দিতে হবে কিংবা ইনবক্স করে দিতে হবে এবং সেই ফ্যান পেজের অ্যাড্রেসটি হচ্ছে facebook.com/ভৌতিক90.8। ঠিক এই মুহূর্তে আমরা চলে যাবো আরেকটা স্টোরিতে, স্টোরি শুনে ফিরছি আপনার মন্তব্যগুলো নিয়ে। ভৌতিক 90.8 ভাইয়ারা আশা করি ভালো আছেন। আমি রাফি নরসিংদী থেকে। ঘটনাটি আমার মামার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। মামা একটা মেডিকেলে চাকরি করত। ঘটনার দিন খুব ঝড় তুফান ছিল, বিদ্যুৎ নেই, চারিদিকে অন্ধকার। মামা ডাক্তারদের সহকারী ছিল। রাত 12টার সময় একটা অ্যাম্বুলেন্স আসে।
একটা অ্যাক্সিডেন্টের রোগী, মাথায় মগজ বের হয়ে গেছে, চেহারা রক্তে মাখা। মামা ভয় পেয়ে যায় এটা দেখে। ডাক্তাররা অনেক চেষ্টা করেও বাঁচাতে পারেনি। মামা সহ সবাই কষ্ট পায়। লাশটার পাহারায় থাকে মামা আর লাশের এক আত্মীয়। আত্মীয়টা এক সময় চলে যায়। মামা লাশের পাশে একা। হঠাৎ মামার চোখ যায় লাশটার দিকে। মামা দেখে চোখ বেয়ে রক্ত পড়ছে এবং লাশটা যেন কাঁদছে। মামা ভয় পেয়ে যায়। রক্তমাখা চোখ দুটি যেন মামার দিকে অপলকে চেয়ে আছে, আর কিছু যেন বলতে চাইছে। মামা ভয়ে চিৎকার করে। তখন লোকজন আসে। মামা তখন কাউকে কিছু না বলে মেডিকেল থেকে বের হয়ে বাসার উদ্দেশ্যে ভয়ে ভয়ে যেতে থাকে। একটু দূরেই বাসা। মামা রাস্তায় একা হাঁটতে থাকে। হঠাৎ সামনে দেখে একটা সাদা কাপড় পরানো একটি লাশ দাঁড়িয়ে আছে। মামা দেখে ওই লাশটা, যেটি সে মেডিকেলে দেখেছিল, এখনো রক্ত পড়ছে ওই লাশটির চোখ দিয়ে। মামা ভয়ে দৌড়াতে থাকে। একসময় জ্ঞান হারিয়ে ফেলে। পরের দিন সকালে মামার জ্ঞান ফিরে। মামা সবাইকে তখন ঘটনাটি খুলে বলে, এই ছিল আমার ঘটনা। ভাইয়ারা ভালো লাগলে পড়ে শোনাবেন। ধন্যবাদ আপনাদের। একদম শর্টকাট, খুব ছোট্ট একটা স্টোরি আমরা শুনে ফেললাম, এবং ঠিক এই ঘটনাটা শুনবার আগে আপনাদেরকে বলছিলাম যে আমি আজকে একটা মুভি রিভিউ দিব, যে মুভিটা আপনার আমার এবং ঠিক এই মুহূর্তে যেসব ভূত প্রেমী বন্ধু আমাকে শুনছে তাদের প্রত্যেকটা মানুষের শোনা উচিত। পৃথিবীর যতগুলো হরর মুভি রয়েছে সেসব হরর মুভির মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট মুভি, যে মুভিটার নাম হচ্ছে কনজুরিং। আরেকবার বলছি আপনাদেরকে, দ্য বেস্ট মুভির নাম হচ্ছে কনজুরিং, CONJURING। এবং সদ্য এই মুভিটির সিরিজ 2 রিলিজ পেয়েছে, কনজুরিং 2 নামে। ইনফ্যাক্ট এই মুভি দেখে এখন পর্যন্ত যতগুলো রিভিউ এসেছে, সিনেমা হলে পর্যন্ত এই মুভিটা দেখতে গিয়ে, ইনফ্যাক্ট বাংলাদেশে পর্যন্ত এরকম ঘটনা ঘটেছে যে যেখানে সিনেমা হচ্ছে সেখানে সিনেমা দেখতে গিয়েছে একরকম, সে ফিরে এসেছে অসুস্থ হয়ে এবং মানসিকভাবে অনেকেই বমি করে একাকার অবস্থা। এত বেশি ভয়ঙ্কর এবং এত বেশি ভয়ঙ্কর ছিল, এবং কেউ কেউ এই মুভি দেখার পর থেকে টানা 2 থেকে 3 দিনের মতো অন্যরকম একটা আতঙ্কে ছিল যে এই বুঝি কেউ আমাকে আক্রমণ করলো, এই বুঝি পেছন থেকে কেউ আমাকে দেখছে, এই বুঝি আমার খাটের তল থেকে কোনো একজন মানুষ তার বিশ্রী কুচ্ছ্রি হাতটি দিয়ে আমাকে চাপটে ধরছে। প্রিয় শ্রোতা, যদি হাতে সময় থাকে তাহলে দেখে নিতে পারেন কনজুরিং 2 নামক অসম্ভব ভয়ঙ্কর এই মুভিটি, যে মুভিটি আপনার ভূত প্রেমী আত্মাকে একটু হলেও শান্তি দিবে। ঠিক এই মুহূর্তে আর যে কনক এবং ফিরোজ খানের সাথে চলছে ভৌতিক 90.8 রয়েছি আমরা রাত 2টো পর্যন্ত। চাইলে কিন্তু আমাদেরকে আপনি কমেন্ট করতে পারেন ফেসবুক মাধ্যমে, facebook.com/AsianRadio সেই ঠিকানায়। সিম্পলি যেটা করবেন সেই ঠিকানায় চলে যাবেন এবং প্রথমে একেবারে শুরুর দিকে এশিয়ান রেডিওর ফ্যান পেজে প্রথমে ভৌতিকের যে পোস্টটি পাবেন সেই পোস্টে আপনি চাইলে কমেন্ট করতে পারেন, লাইক, কমেন্ট এবং শেয়ার, বিকজ আমরা চাই শেয়ারের মাধ্যমে এই প্রোগ্রামটা অনেক বেশি ছড়িয়ে যাক সবার কাছে, যাতে কেউ মিস না করে ফেলে। মেহেদি হাসান জুয়েল বলছে আমাদেরকে সেকেন্ড স্টোরিটা ভালো ছিল, আরো ভয় পেতে চাই। অলরাইট, আমাদের সাথে থাকুন, আমরা চেষ্টা করবো আপনাকে ভয় পাওয়ানোর। আর দ্বিতীয় যে ব্যাপারটা সেটা হচ্ছে কনজুরিং 2, সেই মুভিটা দেখে নিতে পারেন, আর তাহলে হয়তো আপনি ভয় পাবেন। তানজিল পাটোয়ারি, আমরা ঠিক এই মুহূর্তে যেটা বলছি, মুভিতে একটু বেশি ভয় পায় মানুষ, এর রিজনটা কি? ইয়েস, সিম্পল রিজন, সেটা হচ্ছে মুভিতে সাধারণত যে ঘটনাগুলো থাকে সে ঘটনাগুলো একটু বানোয়ার টাইপের হয়ে থাকে, এবং বানোয়ার যে কোনো কিছু কিন্তু খুব চমৎকারভাবে ফুটিয়ে তোলা যায়, ভয়ঙ্কর ভাবে ফুটিয়ে তোলা যায়, যেটা কিনা বিভিন্ন মুভিতে আমরা অলরেডি দেখেছি এবং আমরা ভীষণ রকমের এনজয় করেছি। যেটা বলছিলাম সেটা হচ্ছে আমরা শুধুমাত্র সত্য ঘটনাগুলো এখানে প্রকাশ করার চেষ্টা করছি, যে ঘটনাগুলো আপনি আমাদেরকে লিখে পাঠাচ্ছেন, আপনার বন্ধুরা আমাদেরকে লিখে পাঠাচ্ছে, কেউ সরাসরি এসে বলছে, এবং সেই ঘটনাগুলো বারবার যাচাই করে আমরা চেষ্টা করছি সেই ঘটনাগুলো উপস্থাপন করবার জন্য। মেহেদি হাসান জুয়েল আমাদেরকে লিখেছেন আমাদেরকে তানজিল পাটোয়ারি, প্রথম স্টোরিটা জোশ ছিল কিন্তু আমার কেন যেন ভয় লাগছে না। অফকোর্স আপনাকে একটু মন দিয়ে শুনতে হবে। অফকোর্স আমার মনে হয় যদি ভয় পেতে চান তাহলে আপনি ভয় পেয়ে যাবেন, এবং পুরো ঘটনা যদি ডুব দেন আমার মনে হয় আপনি একটু হলে ভয় পাবেন। রয়েছেন রাহাত ভ্যাম্পায়ার, তিনি বলছেন ভাই আমি কেরানীগঞ্জে থাকি, আমি আপনাদের পূর্ণ ফ্রেন্ড অ্যান্ড ফ্যান। আগেই
খুঁজি তাই কমেন্ট করতে পারি নাই। এই যে আপনাকে পেয়ে গেলাম, রাহাত ভ্যাম্পায়ার নাইস টু মিট ইউ, হোপফুলি সবসময় প্রতি মঙ্গলবার আমাদের সাথে থাকবেন। কাজল তানজিদ ওমি আমাদের সাথে রয়েছেন দীপা নিতা। আচ্ছা, দীপান নিতা ফ্রম পশ্চিম তেজতুরি বাজার থেকে, ঢাকা থেকে তিনি লিখেছেন, বলছে ভাই আমি এমনিতেই ভূত জিনিসটা খুব ভয় পাই, আজ খুব ভয় পাচ্ছি, তার উপরে কুকুরের আর্তনাদ বেশি ভয় পায়। ওকে, মেহেদি হাসান আমাদের সাথে রয়েছেন, রফিক আহমেদ সহ আরো অনেকগুলো বন্ধু রয়েছেন। প্রত্যেকের কমেন্ট হয়তো পড়া হবে না, বাট আমরা চেষ্টা করব কমেন্টগুলো অফ ইয়ারে পড়ে নেবার জন্য। আপনি বেশি বেশি করে কমেন্ট করলে হয়তো বা সেটা চোখে পড়েও যেতে পারে। বন্ধু, আপনি এসএমএস করতে পারেন আমাদেরকে, লিখুন আপনার সেলফোনের মেসেজ অপশনে গিয়ে প্রথমে টাইপ করুন AR স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার কথা লিখে পাঠিয়ে দিবেন 2323 নাম্বারটিতে। আমাদেরকে লিখেছে জুয়েল রানা উত্তরা থেকে, খান কনক ভাই দুজন শুনছে আমাদেরকে, বাসায় বসে বারান্দায় বসে একা একা শুনছে, খুব ভয় পাচ্ছে। আমরা লিখেছি আরো ভয় পেতে চাই, নিশ্চয়ই আমরা চেষ্টা করছি আপনাকে অনেক অনেক বেশি ভয় পাইয়ে দিতে। রাইসুল আছে আমাদের সাথে, রাইসুল ইসলাম লিখেছে আমাদেরকে, সাথে আছে নতুন বন্ধু স্বাগত জানাচ্ছে আপনাকে ভৌতিক 90.8। যারা আছে উত্তরা থেকে আরো ভয় পেতে চাচ্ছে, নিশ্চয়ই আমরা চেষ্টা করছি আপনাকে অনেক বেশি ভয় পাইয়ে দিতে। ঐশী আছে আমাদের সাথে ঢাকা থেকে, ভালো লাগছে, থ্যাংকস আমাদের সাথে জয়েন করার জন্য। কানস ফাতেমা নিধি আর একটি বার লিখেছে আমাদের সাথে, সঞ্জিদুল কুমার আছে আমাদের সাথে, সঞ্জিত কুমার আছে আমাদের সাথে সাভার থেকে, নতুন বন্ধু ভৌতিকের স্বাগত জানাচ্ছে আপনাকে ভৌতিক 90.8। তানভীর আছে আমাদের সাথে খিলখ্যাত থেকে, শুনছে খুব ভয় লাগছে। গাজীপুর থেকে আফিফা, অনেক ইন্টারেস্টিং স্টোরি, ভয় লাগছে। আমরা লিখেছি মেহের আফরোজ লিখেছে ভৌতিক শুনছি বেশি ভয় পাচ্ছি। ফিরোজ খানের ভয়েস শুনে আমরা লিখেছে ফ্রম লক্ষ্মীপুর থেকে আছে আমাদের সাথে, নতুন বন্ধু নামটি লিখে নিয়ে স্বাগত জানাচ্ছে আপনাকে। মুস্তফা আছে আমাদের সাথে, মুফাজ্জল হুসাইন আছে আমাদের সাথে আছে রেশমা, সে শুনছে নতুন বন্ধু, স্বাগত জানাচ্ছি। শফিকুল আছে কেরানীগঞ্জ থেকে, নতুন বন্ধু, তার দুই বন্ধু মিলে আমাদের শুনছে। জয় আছে কুমিল্লা থেকে, নতুন বন্ধু এমনটাই লিখছে। হৃদয় খান আছে আমাদের সাথে ময়মন সিং থেকে, সে শুনছে ঘটনাগুলো খুবই ভয়ঙ্কর, আরো ভয় পেচ্ছে, আজ প্রথম শুনছে। আমাদের সাথে আছে আয়েশা আছে আমাদের সাথে রামপুরা থেকে, লোকনাথ আছে আমাদের সাথে, সে এবং তার ওয়াইফ রূপা মিলে আমাদেরকে শুনছে। টাইগার হাফিজ মোল্লা জঙ্গলবাড়ি থেকে লিখেছে, অনেক কথাই লিখেছে আজকে, আর সেই কথাগুলো পড়তে পারছি না। ইমরান আছে মিরপুর 1 নম্বর থেকে, সোহেল আছে আমাদের সাথে, বিপ্লব আছে বাড্ডা থেকে, লিমা আছে আমাদের সাথে ফার্মগেট থেকে, দীপ আছে উত্তরা থেকে, ওরিন আছে আমাদের সাথে কোনাপাড়া থেকে। থ্যাংক ইউ সো মাচ সবাইকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। And now it's time to move forward to the next story. এই মুহূর্তে ওয়েট করছে আপনাদের জন্য একটা বড় স্টোরি, ঠিক বড় না, খুব বড় একটা বড় না আমার, তারপরেও একটা স্টোরি যেটা 5 মিনিটের মধ্যে, সেই স্টোরিটা আমরা শুনবো। শোনার পর ফিরছি, সাথেই থাকুন। ঘটনাটি ঘটেছে আমার এক বড় ভাইয়ের সাথে। বড় ভাই আমার কাছে যেভাবে ঘটনাটি বর্ণনা দিয়েছে সেভাবে আমি আপনাদেরকে লিখে পাঠাচ্ছি। তখন 1980 সাল, আমি তখন প্রাপ্তবয়স্ক একজন যুবক। আমি তখন শরীয়তপুর জেলার সখীপুর থানার সামনে একটা বিশাল গরুর হাটে কাজ করি। প্রতি বুধবারের মতো সেদিনও হাটে যাই। বলে রাখা ভালো, তখন রিক্সা ছিল না, তাই পায়ে হেঁটেই আমাকে বাজারে যেতে হতো। আমি সেদিনও পায়ে হেঁটে বাজারে যাই, গরু ক্রয় বিক্রয়ের মেমো বানাতাম। কিছুক্ষণ কাজ করার পরে আমি মাছ বাজারে যাই। 6 টাকা 50 পয়সা দিয়ে 2টো ইলিশ মাছ কিনে একজন লোকের মাধ্যমে বাড়িতে পাঠিয়ে দেই, আর ওই লোকটির কাছে বলে দেই মাকে গিয়ে বলতে মাছ কিছুটা রান্না করতে আর কিছুটা ভেজে রাখতে। আমি কাজ শেষ করে বাড়ির দিকে রওনা হলাম। সেদিন ছিল জ্যোৎস্নার রাত, সবকিছু পরিষ্কার দেখা যেত। আমি তখন তাড়াতাড়ি বাড়িতে যাওয়ার জন্য রাস্তা দিয়ে না গিয়ে ক্ষেত দিয়ে যাচ্ছিলাম। আমার হাতে একটা ব্যাটারি চালিত লাইট ছিল। আমি হাঁটতেছি, ঠিক এমন সময় ডান দিকে তাকালাম। আমি দেখলাম রাস্তার দুপাশে যে গাছগুলো আছে সেই গাছগুলোর উপর দিয়ে সাদা একটা কিছু যাচ্ছিল। প্রথমে আমি ভাবলাম মনে হয় এটা মেঘের খণ্ড। আমি যখন আবার তাকালাম দেখলাম না, এটা মেঘের খণ্ড না। আমি ভালো করে আবার তাকালাম, আসলে জিনিসটা কি, কিন্তু আমি এবার ভয় পেয়ে গেলাম। আমি যা দেখলাম তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি দেখলাম মাটিতে পা আর গাছের উপরে মাথা। আমি মোটামুটি অনেক ভয় পেয়ে গেলাম। আমি আল্লাহর নাম নিয়ে জোরে জোরে হাঁটা শুরু করলাম। কিছুক্ষণ হাঁটার পর আমি ডান দিকে তাকালাম, আমি আর কিছুই দেখলাম না। এবার আমি বামে তাকালাম, দেখলাম সেই একই জিনিস। আমি আর ভয় পেয়ে আরো জোরে জোরে হাঁটা শুরু করলাম।
আমি রাস্তার ওঠার আগেই হঠাৎ একটা কুকুর দৌড়ে এসে আমার ডান পাশে দাঁড়ায়। আমি তখন আরো বেশি ভয় পেয়ে যাই। তারপরও আমি হাঁটা বন্ধ করিনি। কুকুরটি একবার ডান পাশ থেকে বাম পাশে যায়, আর একবার বাম পাশ থেকে ডান পাশে যায়। আমার খুব ভয় লাগে, কারণ তখন আমি আর ওই জিনিসটাকে দেখছি না, শুধু কুকুরটাই এপাশ থেকে ওপাশ যাচ্ছে। আমি যখন রাস্তায় উঠব ঠিক তখনই বাঁশ ছাড়ের কয়েকটা বাঁশ যেন পড়ে গেছে মাটিতে। কিন্তু আমি দুপুরে যখন বাজারে যাই তখন বাঁশগুলো দাঁড়িয়েছিল, আর আজ ঝড় বৃষ্টি কিছুই তো হয়নি। কিন্তু আমি দেখলাম কুকুরটা আমার আগেই ওই বাঁশ ছাড়ের সামনে গিয়ে পথ আটকে বসে আছে। আমি বুঝতে পারছিলাম না কি করব। কুকুরটা এমন ভাবে পথ আটকে বসে আছে যেন আমি তার সামনে দিয়ে গেলে সে আমাকে কামড় দেবে। তখন আমি ভাবলাম হয়তো কুকুরটা আমার উপকার করতে এসেছে। আমি তখন অন্য পথ দিয়ে রাস্তায় উঠি, কিন্তু কুকুরটা আমার পিছু ছাড়ছিল না। আমি রাস্তায় উঠে কিছু পথ যেতেই দেখি 10 থেকে 12টি শেয়াল। এতগুলো শেয়াল দেখে কুকুরটার সামনের দিকে এগাল না। আর আমি তখন শেয়ালের হাত থেকে বাঁচার জন্য চিৎকার করি। আমার চিৎকার শুনে কিছু মানুষ আসে হাতে লাঠি নিয়ে, এসে আমাকে জিজ্ঞেস করে কি হয়েছে, চিৎকার করছেন কেন। তারপর তাদের বললাম আমার সাথে যা ঘটেছে। তখন ওনারা বললেন, আপনি যে পথ দিয়ে এসেছেন এই পথ দিয়ে আর কোনোদিন আসবেন না। আমি ঘটনা জানতে চাইলে আমাকে ঘটনার সত্যতা না বলে শুধু এতটুকুই বলে আপনি আজ বেঁচে গেছেন, চলেন আপনাকে আমরা বাড়ি পৌঁছে দিয়ে আসি। আমাকে নিয়ে যখন আমার বাড়িতে আসে তখন সেই কুকুরটাকে দেখি আমার পিছে পিছে আসে। আমি বাড়িতে গিয়ে আমার মাকে ডাকি, মা উঠে আসে। মায়ের কাছে আমি আর কিছুই বলিনি। মা বলে, তোর জন্য মাছ রান্না করেছি আর ভেজেও রেখেছি। আমি বললাম, আগে তুমি 1 প্লেট ভাত আর ভাজা মাছ দাও আমাকে। মা দিল। আমি ভাত আর মাছ নিয়ে হাতে মেখে কুকুরটাকে দেই। কুকুরটা খেয়ে চলে যায়। আমি সকালে উঠে মায়ের কাছে সব ঘটনা খুলে বলি। তারপর মা আমার জন্য নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করেন। এই ছিল বড় ভাইয়ের ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। কিন্তু দুঃখের বিষয় হলো সেই বড় ভাই 2014 সালের 6 জানুয়ারিতে মারা গেছেন। আমি সাদ্দাম ইসলাম, লিখেছি UAE এর শারজাহা আল মাদান থেকে। ভালো লাগলে পড়ে শোনাবেন। শুনছেন ভৌতিক 90.8। কৃতজ্ঞতা তাদের কাছে যারা একের পর এক ঘটনা আমাদেরকে লিখিয়ে পাঠাচ্ছেন ভালোবেসে ভৌতিক 90.8 কে, ভৌতিক টিমকে এবং এশিয়ান রেডিওকে। ঠিক এই মুহূর্তে আমাদেরকে চাইলে কিন্তু ফেসবুকে আমাদের কমেন্ট করতে পারেন, facebook.com/asianradio সেই ঠিকানায়। বলছিলাম কনসার্টিং যে মুভিটা আপনি চাইলে দেখতে পারেন, অনেকেই দেখছে, এবং আমি বলবো যারা প্রাপ্তবয়স্ক না অর্থাৎ আন্ডার 18 তারা প্লিজ এই মুভিটা দেখবেন না। হয়তো বা এতে করে আপনার মানসিক কোনো সমস্যা তৈরি হলেও হতে পারে, এবং শুধুমাত্র যারা ইউনিভার্সিটিতে পড়ছেন কিংবা কাজকর্ম করছেন এখন, আমার মনে হয় তারা হয়তো এই প্রেশারটা নিতে পারবেন। কনসার্টিং মুভিটা এত বেশি জোস। এমডি রফিক আহমেদ তিনি বলছেন, ভাই হিমুর ঘটনাটা আমার বানানো মনে হয়েছে। অলরাইট, থ্যাংক ইউ সো মাচ এমডি রফিক আহমেদ এরকম মন্তব্য করবার জন্য। এক্স্যাক্টলি আমরা এই জিনিসগুলোই চাই, যে আপনারা কোনো বানানো ঘটনা যদি মনে হয় আপনাদের কাছে তাহলে আপনারা সেটা নিয়ে মন্তব্য জানাবেন, এবং কোনো ঘটনা যদি আপনাদের কাছে সত্য মনে হয় তাহলে সেই ঘটনার ব্যাপারে আপনাদের মন্তব্য জানাবেন। মেহেদি হাসান লিখেছেন, প্রথম স্টোরিটা জোশ ছিল ভাই, আমার প্রিয় একটা শো এবং খুব ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ মেহেদি হাসান আমাদের সাথে থাকবার জন্য। হৃদয় হাসান মেঘ তিনি আমাদেরকে ফেসবুকে কমেন্ট করেছেন। সারা আলম মামুন রয়েছেন আমাদের সাথে। এই মুহূর্তে আমরা SMS পড়ে নিব। বন্ধু লিখুন আপনার সেলফোনের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন AR স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার কথা লিখে পাঠিয়ে দিবেন 2323 নাম্বারটিতে। লিখেছে আমাদেরকে, তার নাম হচ্ছে নাইম, আছে মালিবাগ থেকে। আজ প্রথম শুনছি, অনেক ভালো লাগছে। তার নিশাত আছে আমাদের সাথে, নিশাত তাসনিম মিম আছে কাওলা বাজার থেকে। নাইস স্টোরি বলে আমরা লিখেছে। সজল আছে আমাদের সাথে। সাব্বির রহমান লিখেছে, ভৌতিক ইজ দ্য বেস্ট শো রেডিও ইতিহাসে, আমরা লিখেছে। থ্যাংক ইউ সো মাচ। আমাদের সাথে আছে শাকির ঢাকা থেকে, রুচি আছে রামপুরা থেকে। ফ্যামিলিতে কেউ নেই, আমি একা
শুনছি, খুব ভয় পাচ্ছি। ফয়সাল আছে আমাদের সাথে যাত্রাবাড়ি থেকে, আজ প্রথম শুনছি, স্বাগত জানাচ্ছি আপনাকে ভৌতিক 90.8-এ। আমাদের সাথে আছে সরওয়ার জুরাইন থেকে। ব্রো, তোমাদেরকে শুনছি, অনেক ভালো লাগছে, 2টো পর্যন্ত থাকবে এমনটাই কথা দিচ্ছে, গল্পগুলো খুবই ভালো অ্যান্ড ভয়ের হচ্ছে আমরা লেগেছে। নাদু আছে আমাদের সাথে কল্যাণপুর থেকে, দ্বিতীয় স্টোরিটা অনেক 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 ভালো লাগছে আমরা লেগেছে। চাখোর আকাশ আছে আমাদের সাথে গার্নিগঞ্জ থেকে, রূপক আছে আমাদের সাথে খিলগাঁও থেকে, নাহিদ আছে আমাদের সাথে খিলখ্যাত থেকে, আমাদের সাথে আছে সুমন পাবনা থেকে, আমাদের সাথে আছে নূর হুসাইন পাবনা থেকে লিখেছে। মোমো লিখেছে আমাদেরকে এই শোটাকে অনেক অনেক বেশি ভালোবাসে এমনটাই লিখেছে। রাতুল আছে মিরপুর থেকে, আমাদের নওশিন আছে শান্তিবাগ থেকে, সে হসপিটালে থেকে আমাদেরকে শুনছে। থ্যাংক ইউ সো মাচ। আর আমরা আশা করি এবং আপনাদের জন্য দোয়া করছি যাতে করে আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যান। মেহেদি আছে আমাদের সাথে নারায়ণগঞ্জ থেকে, আখি আছে আমাদের সাথে নরসিংদী থেকে। এইভাবে দেখতে পাচ্ছি অসংখ্য বন্ধুরা আমাদের সাথে এই ভৌতিক 90.8-এ যুক্ত আছে। সেটা আরেকবার মনে করিয়ে দিতে চাইলে কিন্তু আপনি আপনার সাথে ঘটে যাওয়া কোনো ঘটনা আমাদেরকে ইনবক্স করতে পারেন facebook.com/ভৌতিক90.8 সেই ঠিকানায়। এবং আমরা যেমনটা বলেছিলাম যে আমরা নেক্সট আরেকটা স্টোরি শুনবো, যেটা প্রায় 7 মিনিটের মতো একটা স্টোরি, এবং সেই স্টোরিটা শুনে আপনার কাছে বিশ্বাসযোগ্য নাকি অবিশ্বাস্য মনে হয়েছে সবকিছু লিখে আমাদেরকে মন্তব্য করবেন facebook.com/Asian Radio সেই ঠিকানা। মিজানুর রহমান রয়েছে নারায়ণগঞ্জ থেকে, শুনছি আমি আপনাদের নতুন বন্ধু, তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, গল্পগুলো অনেক সুন্দর, আরো বেশি ভয় পেতে চান, এটা আপনার ব্যক্তিগত মন্তব্য। FA বাঁধন আমাদের সাথে রয়েছেন, আজই প্রথম আমাদেরকে আপনি শুনছেন খিলগাঁও থেকে। থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে থাকবার জন্য বাঁধন ভাই। শাহজাদ আহমেদ সুমন তিনি আমাদেরকে টেক্সট করেছেন। মেহেদি হাসান জুয়েল করেছেন আমাদেরকে টেক্সট, রয়েছেন আরিফুল ইসলাম, তানজিল পাটওয়ারি রয়েছেন আমাদের সাথে, রয়েছেন সবুজ। কিছুটা ভয় পেতে চাই, রাইট। কারো কারো এক্সপেকটেশন হচ্ছে অনেক বেশি ভয় পাওয়া, এবং কারো কারো এক্সপেকটেশন হচ্ছে কিছুটা ভয় পাওয়া। দ্যাট ইজ রিয়েলি গুড। পিপু হাসান তিনি আমাদেরকে লিখেছেন যে ভাই অনেকদিন পর শুনছি, খুব ভালো লাগছে, 2টো পর্যন্ত থাকলে আমার ধারণা আরেকটু ভালো লাগবে। আব্দুল মালেক হোসেন আমাদেরকে লিখেছেন আমাদেরকে তোফাজ্জল ভাইয়া, তোমরা আমার SMS কেন পড়া হয় না, অনেকগুলো SMS। ইয়াসমিন আক্তার লিখেছেন অসাম ভাইয়া, থ্যাংক ইউ। ভালোবাসার পাগল লিমন, দ্যাটস নট এ নেম। সো আমার মনে হয় আপনার যে নামটা সেটা আপনি ব্যবহার করুন, আপনি ভালোবাসার পাগল হন, আর যেটারই পাগল হন না কেন, কিংবা অরিজিনালি পাগল হন না কেন, সেটা কোনো ফ্যাক্ট না। ইটস আর কে, এটা হচ্ছে আপনার আইডি নাম। তিনি বলেছেন যে নাইস এশিয়ান রেডিও FM 90.8। আচ্ছা, ওকে, ভালো লাগছে আপনার কাছে। পবিত্র প্রেম, এটা হচ্ছে ওনার আইডি নাম। তিনি বলছেন চলে আসলাম আপনাদের পাশে। থ্যাংক ইউ আমাদের পাশে থাকবার জন্য। রয়েছেন হাফজুল ইসলাম, রবি, আজিজুল হক, হৃদয় বলছেন শুনতে খুব ভালো লাগছে, আমি জুরাইন থেকে বলছি। রাইট, রয়েছেন আমাদের সাথে মেহরাব হোসেন জান, hoping for a cracking haunted episode. Yes, that is really gonna be a cracking haunted episode. Stay tuned with me and Firoz Khan. আসসালামু আলাইকুম ভাইয়েরা, প্রথমে আমার সালাম নেবেন। আমি যে ঘটনাটি বলবো তা ভৌতিক কিনা জানি না, তবে এতটুকু বুঝতে পেরেছি যে একজন মানুষ আল্লাহর পথে চললে জীবনে কত কিছুই না পায়, যেটা আমি পেয়েছি তা এই প্রায় 9 মাসের মতো। সেটা নিয়ে আমি এখন থাকছি। এটা আমার জীবনের একটা অংশ বলতে পারে। আমাদের পুরো পরিবার হলো অনেক ধার্মিক। আমার আম্মু বলেছে আমার দাদু ভাই তার সাথে নাকি 3টা জিন থাকতো। আমার জন্ম হবার ঠিক 5 দিন আগে আমার দাদু ভাইকে একটা জিন বলেছিল যে এই পরিবারে যে ছেলেটি হবে সে হবে অনেক অনেস্ট। একদিন আমার আম্মু আমাকে বিছানায় শুয়ে রেখে রান্নাঘরের দিকে চলে যায়। কিছুক্ষণ পরে আম্মু এসে দেখে আমি নাকি দাঁড়িয়ে আছি বিছানার উপরে, অথচ আমি তখন ঠিক মতো বসতেই পারতাম না। আরেকদিন যেটা হলো, আমাকে পাশে রেখে আম্মু অন্য পাশে বসে কোরআন পড়ছিল। একটু পরে আম্মু শুনে আমি নাকি অনেক হাসতেছি। আম্মু আর একটা জিনিস দেখে পুরোপুরি অবাক হয়ে গেল। আম্মু দেখল যে কোনো বাচ্চার সামনে যদি একটা মানুষ থাকে আর সে বাচ্চাটা যদি তার মুখ অথবা দাড়ি ধরে টানাটানি করে, ওইরকম নাকি আমিও বিছানার কোণে দাঁড়িয়ে করতেছিলাম। সাধারণত 2-3 বছর বাচ্চাদের যেমন হওয়া উচিত তার থেকে আমি অন্যরকম ছিলাম। আমার আম্মু তারপর দাদু ভাইকে সবকিছু বলে। তারপর দাদু ভাই তার জিনদের ডাকে এবং তাদের কাছ থেকে যেটা শুনে তা হলো তাদের ভেতরে একজন আমার সাথে থাকে সব সময়, আমায় দেখে রাখে। আমি ছোটবেলা থেকেই নামাজ পড়তাম, কোনো নামাজ বাদ দিতাম না। এক পর্যায়ে আমার বয়স যখন 16 বছর তখন আমার দাদু ভাই মারা যায়, আর এখন আমার বয়স
20 বছর। দাদু ভাইকে মাটি দেওয়ার কিছুদিন পরে একদিন খেয়াল করেছে তার কবরের 3 পাশে 3 জন লোক দাঁড়িয়ে কোরআন পাঠ করছেন। তারা স্বাভাবিক মানুষের থেকে প্রায় 4 ফিট থেকে 9 ফিটের মতো বড়। আমি দেখে বুঝতে পারি হয়তো তারা কোনো মানুষ নয়, দাদু ভাইয়ের সাথে যে জিনগুলো ছিল তারাই হবে। অনেক দিন কেটে গেল, সবকিছু ভুলে গিয়েছিলাম। একদিন আমার আব্বু অনেক অসুস্থ হয়ে পড়ে, হসপিটালে ভর্তি করলাম। তার সাথে একজন থাকা দরকার বিধায় আম্মুকে রেখে আসলাম। আমি যখন বাসায় আসতেছিলাম তখন রাত 12টা। এখানে শুধু অটোরিক্সা পাওয়া যায়। আমি 1 ঘন্টার মতো অপেক্ষা করেছি, একটা গাড়িও পাচ্ছিলাম না। হাঁটা শুরু করলাম। কিছুটা যাওয়া পরে দেখি রোডের পাশে বসে একটা মেয়ে কান্না করছে। ভাবতে লাগলাম, এত রাতে এখানে বসে কান্না করে, তাও আবার একটা মেয়ে, মনে হয় কোনো বিপদে পড়েছে। গিয়ে বললাম, কি হয়েছে আপনার? কিছুক্ষণ পর বলে, আমি বড়ই বিপদে পড়েছি। এখানে এসে আমি পথ হারিয়ে ফেলেছি, বাসায় যেতে পারছি না। বললাম, আপনার বাসা কোথায়? সে যা বলল তা আমার বাসা থেকে প্রায় 2 কিলোমিটার দূরে। এমনি কোনো গাড়ি নেই, আমিও বাসায় যেতে পারছি না। এত দূরে কিভাবে যাবে চিন্তা পড়ে গেলাম। এক সময় আমার বাসায় তাকে নিয়ে যেতে বলে এত আকুতি মিনতি করে কান্না করছিল যে, তা দেখে আমার নিজের চোখে পানি চলে আসে। অনেক কথা বলার পরে তাকে বাসায় নিয়ে আসলাম। ভাবছিলাম পাশের বাসায় আপুদের সাথে থাকতে দেব তাকে। আমার বাসা থাকলে আপু ওরা কি বলবে, তাছাড়া বাসায়ও আব্বু আম্মু কেউ নেই। কিন্তু সে কোনোভাবেই ওইখানে যেতে রাজি হলো না, তাই আমার বাসাতেই থাকতে দেওয়া হলো তাকে। তাকে তার রুম দেখিয়ে দিয়ে আমি আমার রুমে চলে আসলাম। আরো চিন্তা হতে লাগলো, সকালে উঠে যদি দেখি চুরি করে সব নিয়ে গেছে, তো তাহলে আমি বকা খেতে হবে আম্মুর। তাই আমি দরজা ভেতর থেকে তালা মেরে দেই। আমি ফজর নামাজ পড়তে উঠে দেখি সেও নামাজ পড়তেছে। নামাজ শেষে সে আমার পাশে এসে বসল। তারপর যা বলতে লাগলো তা শুনে ভয় পাবো তো দূরের কথা, কোনো কথাই বলতে পারছি না। আমি কখনো কল্পনা করতে পারিনি এরকম হবে আমার সাথে। সে বলল যে, দেখো আমি তোমাদের মতো মানুষ নই, আমি অন্য জগতের মানুষ। সে বলে আমি হলাম পরী। সে আমায় বলল, তুমি অনেক মহৎ, অনেক দয়াবান। তুমি একটা মেয়েকে বাসায় রেখেও তার কোনো ক্ষতি করোনি। আমি তোমার উপরে অনেক সন্তুষ্ট। এরপর তার সাথে অনেক কথা হলো। সে বলল আমার সাথে সে সব সময় থাকতে চায় এখন থেকে। সে আমায় বিয়ে করার প্রস্তাব দেয়। আমি বললাম, আপনি এক জগতের আর আমি অন্য জগতের, তা কখনো সম্ভব না। কি পরিচয় দিয়ে আমি বাসায় আনবো? সে সব বলল কিভাবে কি করতে হবে। কনক ভাই ও ফিরোজ ভাইয়া, আপনারা যদি তার সাথে কথা বলতে চান আমি বলে দিতে পারবো, কিন্তু তাকে দেখতে পাবেন না, শুধু আমি ছাড়া। যার নামাজ পড়ে আল্লাহর পথে চলে, শুধু তারাই তার সাথে কথা বলতে পারে, তাছাড়া অন্য কেউ না। অবাক করা বিষয় হলো, আমি কোনো মেয়ের সাথে কথা বলতে গেলে আর কিছু বলতে পারি না। আর আমি কোনো মেয়ের সাথে কথা বলি তা সে চায় না। আর আমি যখন ঘুমাই তখন আমার সাথে কেউ ঘুমাতে পারে না। যেভাবেই হোক তার কোনো না কোনো প্রবলেম করবেই সে। সব সময় আমি একা ঘুমাই। এখনো প্রতি রাতে তাহাজ্জুদের নামাজ পড়ে তার সাথে কথা বলি আমি। আমার সাথে যদি কেউ খারাপ আচরণ করে আর আমি যদি তার উপর রেগে যাই, রেগে গিয়ে যদি খারাপ চিন্তা ভাবনা করি, তার যে কোনো একটা ক্ষতি হবেই। আমি মানুষকে দেখে বলে দিতে পারি তার খারাপ কাজগুলো। আর আমার পরিবারের বা কোনো বন্ধুদের কোনো কিছু হলে আমি আগেই বুঝতে পারি। কেউ যদি কাউকে ক্ষতি করে বা করতে চেষ্টা করে, আমি তাকে দেখে বলে দিতে পারি। কারো যদি তার সাথে কথা বলতে ইচ্ছে হয় আমার সাথে যোগাযোগ করতে পারবেন। ওই দিনের পর থেকে এখনো আমার সাথে আছে ওই পরীটা। আমি সকল মুসলিম ভাই বোনদের একটা কথা বলতে চাই, যারা নামাজ পড়েন না, তওবা করুন, আজ থেকে শপথ নিন, নামাজ পড়বেন, আল্লাহর পথে চলবেন। সঠিক ইমানদার হলে আপনি আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ আপনায় তাই দেবে। আমার নাম মোহাম্মদ গালিব হোসেন, বরিশাল BM কলেজের একটু পাশেই থাকি। খোদা হাফেজ, সবাই আমার সালাম নেবেন।
অলরাইট, আরেকটা স্টোরি আমরা শুনে ফেলাম বরিশাল BM কলেজ থেকে, যিনি আমাদেরকে লিখে পাঠিয়েছিলেন। ভাই, আপনার কাছে আমরা চিরকৃতজ্ঞ এমন চমৎকার একটি গল্প লিখে পাঠাবার জন্য, এবং ফিরোজ খানকে অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর করে পুরো ঘটনাটা আমাদেরকে উপস্থাপন করবার জন্য। facebook.com/Asian Radio সেই ঠিকানায় আমাদেরকে অনেকেই লিখছেন। তাদের মধ্যে রয়েছেন আমাদের সাথে আজিজুল হাকিম খান। ভাইয়া, আমি আজিজুল সাভার থেকে, আমি আর আমার ফ্রেন্ড একসাথে শুনছি, খুব ভয় লাগছে, ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অসাম। অলরাইট, রয়েছেন আমার সাথে নাজমুল হাসান, তিনি বলছেন ওয়াও, খুব ভয় লাগছে, আমরা দুই বন্ধু ছাদে বসে শুনছি। এবং আপনি ফার্মগেট থেকে আমাদেরকে লিখেছেন এমনটাই আপনি লিখেছেন। এনামুল হক বলছেন কটিয়াদি কিশোরগঞ্জ থেকে, বলছি আমার ঘটনাটা কালকে পাঠাবো, নেক্সট এপিসোডে 100% সিলেক্ট হবে আশা করছি। অলরাইট, অসংখ্য ধন্যবাদ ভাই, আপনার ঘটনাটা লিখে পাঠাবেন সেটার জন্য অগ্রিম থ্যাঙ্কস আপনাকে। যদি এরকম ঘটনা হয়, ঠিক কিছুক্ষণ আগে বরিশাল BM কলেজ থেকে যেরকম ঘটনা লিখে পাঠিয়েছিল, এবং আমার কাছে এটা আজকের ঘটনার মধ্যে সব থেকে দিস স্টোরি ওয়াজ দ্য বেস্ট ওয়ান ইন মাই ভিউজ। এনিওয়েজ, আমরা চলে যাবো তিতাস হোসেনের কাছে, যিনি লিখেছেন তিনি জিনাইদা থেকে, আমার বাসা, আমি এখন আমার উল্টার বাসা উত্তর বাড্ডা। আচ্ছা, ওকে, বুঝতে পেরেছি, আপনি আমাদেরকে শুনছেন। তিতাস হোসেন, থ্যাংক ইউ ভাই। নাজমুল হাসান আমাদের সাথে রয়েছেন। আলামিন হোসেন বলছেন আমাদেরকে মোল্লা চর থেকে, আমি আমার দুই বন্ধু পুকুরে বসে শুনছি। দ্যাট ইজ রিয়েলি কুল। আমার নিজে যদি এরকম সৌভাগ্য হতো যে পুকুর ঘাটে বসে ভৌতিক শুনতে পারতাম। ইনফ্যাক্ট মাঝে মধ্যে আমি কিন্তু সেটাই করি, রেকর্ডের শোগুলো মাঝে মধ্যে শোনার চেষ্টা করি, এবং তখন একটা অজানা ভয় আমাকে গ্রাস করে রাখে। রয়েছেন আমাদের সাথে ভাই, আমি আপনাদের নিউ ফ্রেন্ড, অ্যাজ ফার্স্ট জয়েন করলাম, এন্ড অনেক ভালো লাগছে। ওনার আইডি নেম হচ্ছে ভালোবাসার রংধনু। অলরাইট, আপনি নিজের নামটা লিখে ফেললে খুব বেশি ভালো লাগতো আমাদের কাছে। রয়েছেন আসিফ নওয়াজ ফ্রম টঙ্গিপাড়া থেকে, ভাই স্টোরি শুনে অনেক ভয় লাগছে, বুঝলাম। রয়েছেন আমাদের সাথে আলভিন আহমেদ আভির কুশাইরিয়া থেকে, নারায়ণগঞ্জ থেকে, তিনি আমাদেরকে শুনছেন। রয়েছেন আরো অনেকগুলো বন্ধু, সামির আহমেদ রয়েছেন আমাদের সাথে মালিবাগ থেকে, শুনছি, অনেক ভয় লাগছে। রয়েছেন নিশাদ জাহান, আরাধা, আর অনেকগুলো বন্ধু আমাদেরকে লিখেছেন। আমরা কিছু টেক্সট পড়ে নিব। বন্ধুরা, লিখুন ভৌতিক 90.8 আজকের ঘটনাগুলো কেমন লাগছে, আপনার মতামত আমরা নিশ্চয়ই প্রত্যাশা করি। লিখুন আপনার সেলফোনের মেসেজ অপশনে গিয়ে প্রথমে টাইপ করুন AR স্পেস দিয়ে আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার কথা লিখে পাঠিয়ে দেবেন 2323 এই নাম্বারটিতে। প্রায় 2টো পর্যন্ত নিশ্চয়ই আপনার সাথে আমরা আছি অনেক ভয়ঙ্কর সব ঘটনাগুলো নিয়ে। মনিকা আছে আমাদের সাথে সাভার থেকে, সে শুনছে, সে আমাদের প্রত্যেকটা এপিসোড শুনে বসে, এবং তার আম্মু শুনছে, আম্মুকে ওয়েলকাম করতে বলেছে, স্বাগত জানাচ্ছে আপনার আম্মুকে ভৌতিক 90.8। দীপু আছে আমাদের সাথে, দীপু লিখেছে মগবাজার থেকে, ভাইয়া আমি তোমাদের নতুন বন্ধু, মিউজিকটা অনেক বেশি ভয়ঙ্কর মনে হচ্ছে, আমরা লিখেছে, স্বাগত জানাচ্ছি আপনাকে ভৌতিক 90.8। দেব আছে আমাদের সাথে সজল শর্মা আছে আমাদের সাথে ওয়ারি থেকে, হাসান আছে ঢাকা থেকে, কল্যাণপুর থেকে লিখেছে অনেক ভয় লাগছে তার শুনতে। রফিকুল ইসলাম সাদ্দাম আছে ঢাকা থেকে, থ্যাঙ্কস জানাচ্ছে আমাদেরকে এমন একটি প্রোগ্রাম করার জন্য, ওয়েলকাম করছে আপনাকে ভৌতিক 90.8 লিখেছে। আবু নাইম টুপু মিরপুর 6 নম্বর থেকে, বেস্ট একটা শো হচ্ছে, আমরা লিখেছে। মুন্না আছে আমাদের সাথে আছে মুন্না মেহেরপুর থেকে, ফিরোজ ভাই আজ প্রথম SMS করছি, আর ওকে স্বাগত জানাচ্ছি আপনাকে ভৌতিক 90.8 লিখেছে। রুহুল পিচাদ রোমা আছে আমাদের সাথে, খুব ভয় লাগছে। দিশা আছে গাজীপুর থেকে, তার থেকে সেকেন্ড অ্যান্ড থার্ড স্টোরিটা অনেক ভালো লাগছে। রায়হান আছে আমাদের সাথে ওয়ারি থেকে, দ্বিতীয় গল্পটি অনেক ভয়ঙ্কর হচ্ছিল, আমরা লিখেছেন। নুরুল ইসলাম আছে আমাদের সাথে, আরো ভয় পেতে চায়। রোমান আছে আমাদের সাথে মোহাম্মদপুর থেকে, লিখেছে এই প্রোগ্রামটা অনেক অসাম এবং আমি সবসময় শুনে উঠে লিখেছে। সাজ্জাদ আছে আমাদের সাথে নরসিংদী থেকে, থার্ড গল্পটি অনেক ভয়ঙ্কর ছিল, লাইট অফ করে শুনছে, আমরা লিখেছে। তামান্না আছে আমাদের সাথে, সামিউল ইসলাম আছে আমাদের সাথে, নাজমুল হুসাইন আছে আমাদের সাথে, এভাবে দেখতে পাচ্ছে অসংখ্য বন্ধুরা আমাদের সাথে SMS এর মাধ্যমে যুক্ত আছে ভৌতিক 90.8। রাইট নাও আমরা যেটা করবো সেটা হচ্ছে চলে যাবো লিসেনার সেগমেন্টে। যদি আপনি এই সেগমেন্টে স্টুডিওতে এসে আপনার ঘটনাটা আমাদের সাথে শেয়ার করতে চান, তাহলে সিম্পলি আপনার বুকের মেসেজ অপশনটাকে লিখে ফেলবেন AR স্পেস দিয়ে লিখবেন B90.8, আর একটি স্পেস দিয়ে আপনার নাম এবং সেলফোন নাম্বার লিখে সেন্ড করতে হবে। দ্য সিগনেচার নাম্বার হুইচ ইজ 2323। বলছি আপনাকে, যদি আপনার কাছে কোনো ভৌতিক ঘটনা থেকে থাকে এবং সেই ঘটনাটা আপনি আমাদের সাথে শেয়ার করতে চান, তাহলে সেই ঘটনাটা লিখে ফেলুন এবং আমাদেরকে ইনবক্স করুন ভৌতিকের পেজে। ভৌতিকের পেজের অ্যাড্রেসটি হচ্ছে facebook.com/ভৌতিক90.8। ভৌতিক বানান হচ্ছে BHOUTIK 90.8। facebook.com/ভৌতিক90.8 সেই অ্যাড্রেসে গিয়ে আমাদেরকে ঘটনা লিখে পাঠাবেন। যারা রেকর্ড করে পাঠাতে চান ঘটনা, তাদের জন্য একটি অপশন রয়েছে ইমেল অপশন, এবং
সেই অপশনটায় যদি আপনি ইমেল করতে চান তাহলে আপনাকে সিম্পলি ঘটনাটা রেকর্ড করতে হবে যে কোনো রেকর্ডিং ডিভাইস দিয়ে, এবং যেটা করতে হবে আমাদেরকে ইমেল করতে হবে। ইমেলের অ্যাড্রেসটি হচ্ছে ভৌতিক908@gmail.com, যথারীতি ভৌতিক বানান BHOUTIK90.8@gmail.com। শুনছেন ভৌতিক 90.8। দেখতে দেখতে সময়টা চলে এলো লিসেনার সেগমেন্টের, এবং ঠিক এই মুহূর্তে যে মানুষটা আমাদের সাথে রয়েছেন আপনার আমার এবং প্রত্যেকটা মানুষের প্রিয় একজন মানুষ, আর সেই মানুষের নাম হচ্ছে জুয়েল অপূর্ব, যিনি প্রতি শনিবার লাইফস্টাইলে আমাদের সাথেই থাকেন এবং আপনাদেরকে লাইফস্টাইল সম্পর্কে অনেক বিশেষ বিশেষ কিছু ধ্যান ধারণা দিয়ে থাকেন। সেই মানুষটাই আমাদের সাথে। থ্যাংক ইউ সো মাচ জুয়েল ভাই আমাদের সাথে স্টুডিওতে জয়েন করবার জন্য। আপনি কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাকে আপনাদের এই প্রোগ্রামে ইনভাইট করার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, আর লিসেনারদেরকেও অনেক শুভেচ্ছা জানাচ্ছি। থ্যাংক ইউ। আজকে আমরা যেটা জানি যে লাইফস্টাইল নিয়ে যারা রিসার্চ করে থাকে সাধারণত তাদের সাথে ভূতের কোনো ঘটনা থাকতে পারে, টোটালি আনএক্সপেক্টেড। সো আমরা আসলে আপনার কাছ থেকে যে ঘটনাটা আজকে শুনবো সে ঘটনার সূত্রপাতটা বেসিক্যালি কোত্থেকে? এটা সূত্রপাতটা মূলত আমি আমার যে বাসা ঢাকাতেই, যে বাসাতে আমি আসলে ভাড়া থাকি অ্যাপার্টমেন্টের এখানেই মেইনলি আসলে। আচ্ছা আচ্ছা, এটা কোথায়? এটা মিরপুর 11 নম্বর। আচ্ছা, সো মিরপুর 11 নম্বর একটা স্টোরি। মিরপুরের 1, 2 এবং 10 নম্বরের অনেকগুলো গল্প শুনেছি, এবং 11 নম্বর দিস দ্য ফার্স্ট টাইম আমরা 11 নম্বর সেক্টর অর্থাৎ মিরপুর 11 নম্বরের গল্প শুনবো। আমরা তাহলে শুরু করি জুয়েল ভাই। শুরুটা আসলে হঠাৎ করেই হলো এমন, আমি যে অ্যাপার্টমেন্টে থাকি অ্যাপার্টমেন্টের হঠাৎ করেই মানে বেশ কিছু মাঝে মাঝে একটু উল্টাপাল্টা কিছু কিছু মনে হতো। তো যেমন ছিল, আমি আর অ্যাপার্টমেন্টের 2টা ফ্ল্যাট নিয়ে থাকি। একটা 3য় তলায় ছিল যেটা আমার অফিস ছিল, আর ওই অ্যাপার্টমেন্টের টপ ফ্লোর 6th ফ্লোরে আর কি, ওটার সাথে আমার বাসা ছিল। তো আমরা প্রায় রাতে যখন ঘুমাতাম, রাতে আসলে ছাদের উপর থেকে অ্যাজ ইউজুয়াল সবার ক্ষেত্রেই যে ব্যাপারটা কমন ব্যাপার যে ছাদের উপর আসলে বিভিন্ন ধরনের শব্দ পেতাম। তো একটু ভয় লাগতো, বাট কখনোই সিরিয়াসলি ব্যাপারটা নিতাম না, কারণ কি এমনিতেই আমি এই ভূত ব্যাপারটাতে একটু ছোটবেলা থেকে একটু নার্ভাস থাকি আসলে। আচ্ছা, মানে হচ্ছে আপনি আগে থেকে ভূতে ভয় পেতেন? হ্যাঁ, ছোটবেলা থেকেই আমি একটু মানে ভয়টা খুব বেশি অনুভব করতাম। তো এই জন্য আসলে ভয়টা যাতে আসলে নতুন করে আর বেশি না হয়, এই জন্য কখনো এটাকে খুব বেশি গ্রাহ্য দিতাম না। তো তারপরেও হঠাৎ করেই দেখা যাচ্ছে কি যে আমরা এমনও হয়েছে যে হয়তো রাতের বেলা সিঁড়ি থেকে নামছি, মানে কোনো কারণ ছাড়া এই সিঁড়ি লাইট অফ হয়ে গেল। তো আসলে ব্যাপারগুলো ভাবলাম যে হয়তো একটু ভয় লাগতো মনের ভিতরে, তারপরও মনে হতো যে না, হয়তো লাইটটা কেটে গেছে। আবার দেখা যাচ্ছে যখন আমরা উঠতেছি, পরে আবার কাজ সেরে যখন উঠছি বাসার দিকে, তখন দেখি যে লাইটটা জ্বলছে নিয়মিত। তো হয়তো ভেবেছি যে হয়তো দারোয়ান ঠিক করে দিয়েছে। পরে জিজ্ঞেস করলাম দারোয়ানকে একবার যে লাইটটা কেটে গেল, বারবার কেটে যায় এরকম, আপনি কই না তো, আমি তো এরকম করিনি, ঠিক করিনি। আচ্ছা, মাঝখানে আমি একটু ইন্টারাপ্ট করি, সেটা হচ্ছে আপনি রাতের দিকে সাধারণত আপস অ্যান্ড ডাউন করতেন উপরে? হ্যাঁ, যেহেতু মিডিয়া বেজ আমি কাজটা করি, দেখা যাচ্ছে আমার বিভিন্ন কাজ শেষ করে বা এমনকি অফিসেও দেখা যাচ্ছে রাত, আমার যেহেতু একই অ্যাপার্টমেন্টে আমার অফিস আর বাসা, তো এই জন্য দেখা যাচ্ছে রাত অনেক সময় 12টা 12:30 কাজ শেষ করে আমি বাসায় যাচ্ছি। তখনই এই ঘটনাগুলো ঘটতো? হ্যাঁ, বেশিরভাগই দেখা যাচ্ছে এরকম। একটা আমরা শুনলাম লাইট, এবং এরকম আর কি করতেন? ছাদে যে সাউন্ডটা পেতেন আপনি, সেটা কিরকম ছিল? এটা একটা মনে হচ্ছে কেউ যেন হয়তো 3-4টা ইট টানাটানি করছে, বা একটু টুকটাক শব্দ হাতুড়ি দিয়ে টাকা দিলে যে শব্দগুলো হয় ওই ধরনের শব্দ একটু অনুভূত হতো। তো যেহেতু আমি একা ঘুমাতাম না, তো আমার সাথে আমার কাজিন থাকতো, সো এই জন্য আসলে মানে ওভাবে অতটা ভয় পেতাম না। আচ্ছা, ওকে, তারপর আমরা শুনি। এমনও হলো যে আমরা ঘুমিয়ে আছি,
একটা পর্যায়ে এমন প্রবলেমটা দেখা দিচ্ছিল যে ঘুমিয়ে আছি, অথবা দেখা যাচ্ছে নিচে থেকে আমাদের 5 তলা বা 6 তলা থেকে ফ্যামিলি থেকে এসে বলতেছে কি ব্যাপার, আপনারা এমন কি করতেছেন ঘরের ভিতরে যে আমরাও ঘুমাতে পারছি না। তখন আমরা বললাম যে আসলে আমরাও ঘুমছিলাম, আমরাও এই ধরনের শব্দগুলো নিয়মিতই পাচ্ছি। তখন আসলে একটু মনে হচ্ছিল যে শুধু শুধু এটা আমাদের ভুলটা না, হয়তো আসলে এমন কোনো কিছু মেবি হতে পারে। তো একটু একটু ভয় লাগছিল। পরে আমাদের বাড়ির ম্যানেজারকে বললাম যে এরকম কিছু, তো ওনারা শহরের ব্যাপার, তো ওনারা অতটা গ্রাহ্য করলো না। না জুয়েল ভাই, এটা মনে হয় হয়তো আপনাদের ভুল ধারণা, হ্যান ত্যান। আচ্ছা ঠিক হলো। একটা পর্যায়ে এমন হলো যে আমাদের পাশের বাসার ফ্ল্যাটটা আসলে ফাঁকা ছিল, তো ওই ফ্ল্যাটে এই শব্দটা বেশি হতো দেখতাম, কারণ ওনারা যারা ছিলেন এর আগে তারা চলে যাওয়ার পরেই প্রবলেমটা দেখা দিচ্ছে। যে আমরা অনেক চিন্তা ভাবনা করলাম যে এটা কেন হয়। তারপর এরপরে এমনও হতো, দেখা যাচ্ছে আমি হয়তো রাতের বেলা আমি নামছি সিঁড়ি দিয়ে, মনে হচ্ছে কেউ যেন পিছন থেকে খুব জোরে ধাক্কা দিচ্ছে। মানে আমি যেন সিঁড়ি দিয়ে আমরা অনেক সময় দৌড়ে দৌড়ে নামি না, তো মনে হচ্ছে এরকম কেউ যেন একদম ধাক্কা দিচ্ছে। বাট খুব মানে ভয় লাগতো তখন আসলে। তা ভয়তে আসলে পিছনেই ফিরে তাকাতাম না, যে যদি কিছু একটা দেখে ফেলি, এই ভয়তে এমন একটা যে যাক অন্তপক্ষে বুঝতেছি যে খুব প্রেশার দিয়ে একটা মানে একটা খুব একটা বাতাস দিয়ে যদি খুব ব্লো দিয়ে যদি কাউকে মানে ফোর্স দেওয়া হয়, ব্যাপারটা এরকম ছিল। অর্থাৎ আমি কিন্তু সিম্পলি নামছিলাম। তো এগুলো মনে হতো তখন আসলে খুব ভয়তে গায়ের পশম দাঁড়িয়ে যেতে এমনও হতো অনেক সময়, বাট ওটাকে করতাম না। তো একটা পর্যায়ে দেখলাম যে আসলে অনেক প্রবলেম হচ্ছিল। এরকম বাথরুমে গেলে দেখা যাচ্ছে কি আস্তে করে থাই বাথরুমে দেওয়া, বাট গ্লাসটা আস্তে করে শব্দ হচ্ছে ফাঁক হয়ে যাচ্ছে, বাট এটা কিন্তু জানালা না, যে একটু হঠাৎ করে মনে হচ্ছে ক্যাচ ক্যাচ শব্দ হচ্ছে, গ্লাসটা একটু হচ্ছে। আমরা না খুব এগুলো নিয়ে খুবই ছিলাম। পরে বাইরে এলাকা একটা পর্যায়ে জানানো হলো, শহরের মানুষ অ্যাজ ইউজুয়াল যেমন হয় উনি ওইটাকে ওরকমই করলেন না। পরে আমরা আসলে ঠিক করলাম একজন মুসলি টাইপের কোনো হুজুর কাউকে দেখানো যায় কিনা, আসলে এরকম কোনো প্রবলেম কিনা। তখন যথারীতি আমার পরিচিতের মাধ্যমে একজন মুসলি ব্যক্তি আসলেন। উনি এসে উনি আমাদের বাড়ির নাম, ওনার বাবার নাম, আমার নাম, আমার বাবার নাম, মায়ের নাম সব নিয়ে গেলেন, দেখিয়ে নিয়ে গেলেন। পরে উনি 3 দিন পর আসলেন, এসে বললেন যে আসলে ব্যাপারটা হয়েছে কি যে আপনাদের উপরে ফ্ল্যাটে, বাট উনি কিন্তু জানতো না যে আমার ফ্ল্যাটটা ফাঁকা আছে। বললো যে এরকম যে এমন হতে পারে আপনার ফ্ল্যাটেও হতে পারে যে ফ্ল্যাটে এখন আপনি আছেন, যে এমন কেউ ছিল যাদের ঘরে একজনের ঘরে একটা জিন ছিল। বাট ওনারা যাবার আগে আর একজন মুসল্লিকে বা যারা জিন ছাড়াই আর কি এমন কাউকে দিয়ে জিনটা ছাড়িয়ে ওনারা এখান থেকে চলে গেছে যাবার আগে, যার কারণে আসলে জিনটা আসলে ওই ব্যক্তিকেই খুঁজতেছে না, আপনি আসলে সে কাউকে ক্ষতি করবে না, বাট এই ধরনের অনেক রকম আসলে এরকম ভয় ভীতি দেখাবে এরকম। তো আমার পাশে যারা থাকে আসলে তারাও দেখা যাচ্ছে কি অনেক সময় ছাদে হাঁটতে গেছে, দেখছে যে কি যেন একটা দৌড় দিয়ে গেল, এমন হয়েছে। আমার বাসায় একজন গেস্ট এসেছিল, আমার কাজিন, ও দেখলো যে আমরা শুয়ে আছি, বাট এমন হয়েছে দেখলো যে এক রুম দিয়ে আরেক রুম যেন কে দৌড় দিয়ে চলে গেল। তো বলছি কি ব্যাপার, যে জুয়েল ভাইয়া তো ঘুমাচ্ছে, তাহলে আর কে? বাসায় তো জুয়েল ভাইয়া আর আমার কাজিন ছিল, আর কে তাহলে? তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে কি মানে আরো বেশি ভয় লাগা শুরু করলো। তো হুজুরকে যখন সবকিছু বলার পরে উনি বললেন কি আসলে ব্যাপারটা এমন কিছু না, ব্যাপারটা হয়েছে যে ওই বদজিনটা আসলে আশেপাশ থেকে ঘুরঘুর করে, বাট আপনাদের কখনো কোনো ক্ষতি করবে না। আচ্ছা আচ্ছা। তো একটা পর্যায়ে, এটা আসলে প্রায় 1 বছর আগের কথা, এটা 1 বছর আগের কথা। আমি কিন্তু এখনো বাসাতেই আছি। আচ্ছা। এমনকি এখন আমি আমার পাশের ফ্ল্যাটটাও নিয়েছি আমার কাজের প্রয়োজনে। যেই ফ্ল্যাটে আসলে ওনারা ছিলেন, যাই জিনটাকে যাই ছাড়ানো হলো, পরে উনি আমাকে বলল যে আপনি বহমান নদীর পানি নিয়ে আসেন, তারপরে আরো চিনি দিল, এগুলো দিল বেশ কিছু। উনি ওগুলা যারা মানে হুজুরা যেটা করে একে পরে দিল, ওগুলো আমি সারা বিল্ডিং এ আমি ছড়িয়েছি পানিগুলা, তারপরে চিনিগুলাও ছড়িয়েছি একটা সিঁড়িতে, তারপর ছাদে, আমার ফ্ল্যাটটাতে আর কি, যেটাতে আমি ছিলাম, বাট যেটাতে ওনারা ছিলেন ওটাতে আর দেইনি আমি। দেওয়ার পর না আস্তে আস্তে দেখলাম কিছুটা ঠিক হয়ে গেছে। আচ্ছা, মানে কিছু ঠিক হয়ে গেছে। এখন আর সেই আগের মতো যেসব আপনি ঘটনা ফেস করতেন সেই ঘটনাগুলো এখন আল্লাহর রহমতেই আমি ওই যে হুজুরে ওটা দেওয়ার পর থেকে আসলেই এটা অনুভব করি না। আমাদের এমনও হয়েছে যে মানে কি বলবো, এটা যে আমি একবার বাসায় ছিলাম একা, আমি আমাদের হোম ডিস্ট্রিক্ট খুলনাতে, ঈদের পরে আমি ঢাকায় যখন আসলাম, তো আমি বাসায় একা ছিলাম। একদিনের ঘটনা একটা বলি,
সেটা হলো যে আমি বললামই তো একটা যখন ছিলাম ব্যাপারটা তো আমি জানতাম যে এমন একটা কিছু হতো, বাট একটু আনইজি ফিল করছিল। আমি তাতে ডিনার টিনার শেষ করলাম, করে আমি করলাম কি ল্যাপটপে আমি ফেসবুকিং করছি, আর আমি টিভিতে একটা চ্যানেল আছে যেখানে অল টাইম কোরআন তেলাওয়াত হয় আর কি, মানে ইসলামিক অল টাইমই কোরআন তেলাওয়াত হয়ে থাকে। আমি ওই চ্যানেলটাকে ছেড়ে রাখছিলাম একটু ভয়ের জন্য। চ্যানেলটা ছেড়ে আমি ফেসবুকিং করতে করতে আমি ঘুমিয়ে পড়েছিলাম, যে ঘুমানোর আগে আমি টিভিটা অফ করে ঘুমিয়েছিলাম। তো একটা পর্যায়ে আমার কাছে ঘুমের মধ্যে মনে হলো কি আমার উপরে আরো 2-3 জন যদি একটা মানুষের গায়ের উপরে ওঠে এমন একটা ওজন অনুভব করছিলাম। মানে হঠাৎ করে আমার খুব ওজন অনুভব করছিলাম, তাতে আমার ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে কিন্তু আমি খুব চিল্লায় উঠছিলাম ভয়তে, খুব ভয় পেয়েছিলাম, একদম ভয় পেয়ে চিল্লাপাল্লা করে উঠল। যেহেতু আমি বাসে একা ছিলাম, যদিও লাইট জ্বালিয়ে ঘুমিয়েছিলাম আমি, তো এত জোরে চিল্লাই ফেলে ভাবছিলাম যে নিচে থেকে অনেকে পরের দিন বলেছিল যে কি ব্যাপার আপনাদের উপরে কি হয়েছিল। মানে আমি একা যেহেতু ছিলাম অনেকটা ভয় পেয়ে গেছিলাম। আচ্ছা, এটা একটা ইনসিডেন্ট ছিল, এবং আরো এরকম কি কি ঘটনা ঘটেছিল? আবার একটা ঘটনা ঘটেছিল এরকম যে আমার ওই বাসাতেই আমার একটা ওয়ার্কার ছিল। আমি ঢাকায় ছিলাম না তখন, একটা ওয়ার্কার আমার বাসাতে, মানে জাস্ট সিকিউরিটির জন্য ওকে রেখে গিয়েছিলাম। তো রাখার পরে এমন হয়েছে আমার দেয়ালে দেয়ালে কিন্তু আমার বেশ কিছু আমার ইসলামিক মানে কিছু কথা লেখা আছে আর কি, আরবি কিছু লেখা আছে যে ঘরের শান্তির জন্য এগুলো আর কি। আমি এগুলো কিছু আমি ওয়ালমেট হিসেবে ইউজ করি। তো একটা সময় দেখলাম ওগুলো আমি সব পশ্চিম দেয়ালে কিন্তু আমি লাগিয়েছিলাম। তো আমি যখন এক রাতের জন্যই ছিলাম না, পরের দিন যখন আসলাম এসে দেখলাম কি আমার ওই ওয়ার্কারটা গায়ে জ্বর, প্রথমত একদম গায়ে জ্বর, তার চোখ ছিল একদম লাল লাল, এবং সে কি করেছে সারা রাত ওই ওয়ালমেট গুলাকে খুলে খুলে নিয়ে ফেলে দিয়েছে। আচ্ছা, এটা ওর অ্যাবসেন্স মাইন্ডে করেছিল? হ্যাঁ, এটা ও আসলে অ্যাবসেন্ট মাইন্ডে করেছিল। আমি এসে যখন দেখলাম আমার কারেন্টের বেশ কিছু তার টেনে টেনে ও বের করা। তারপর দেখা যাচ্ছে কি আমার ফ্রিজের দরজাটা খোলা, আবার আমার আলমারির দরজাটা খোলা। মানে ও খুব উন্মাদনা করেছে সারা রাত, বুঝতে পেরেছি যেটা ও কখনোই ছিল না। খুব শান্তশিষ্ট ছিল ছেলেটা। তো মানে ওকে অনেকবার জিজ্ঞেস করলাম যে কি হয়েছে, এবং সে হাসতেছে। সে একদমই অ্যাবনর্মাল হয়ে গিয়েছিল সময়, সে হাসতেছে। বাট তখন না আমার কাছে মনে হচ্ছিল যে আসলেই ছেলেটাকে একা রাতে আমার বাসায় রেখে যাওয়াটা উচিত হয়নি, যেহেতু একটা প্রবলেম ছিল। তো ওকে নিয়ে আসলে খুব বিপদে পড়লাম। ওকে অনেকভাবে জিজ্ঞেস করলাম যে কি হয়েছে, ব্যাপারটা বলো তো একটু, তুমি কি কাউকে দেখেছো, কেউ এসেছিল বাসায়? ও হাসতেছে শুধুগুলো। আমি একটা পর্যায়ে ওকে মাথায় পানি দিলাম, আমার যে ম্যানেজার ওকে নিয়ে মাথায় পানি দিলাম। পানি দেওয়ার পর যখন একটু সুস্থ হলো, দেখলাম গায়ে অনেক জ্বর। আমার বাড়িওয়ালার ম্যানেজারকে ডাকালাম। বাড়ির ম্যানেজারকে ডাকানোর পর ওনার সামনেই বললাম যে আপনাদেরকে এতবার বলেছি ব্যাপারটা একটু সিরিয়াস নেই, দেখেন আমার এই ছেলেটা কালকে রাত্রে ছিলাম না, ও একা ছিল, কি করছে, এবং আমার পুরো ঘর এলোমেলো ছিল। তো ওকে বললাম যে কি হয়েছে। অনেক পরে বলে কি যে আমি আসলে জানি না, বিকালের দিকে তখন বলতেছে যে আমি আসলে জানি না, শুধু আমার মনে হচ্ছিল যে এইগুলা এখানে কেন এরকম। তারপরে ও কারেন্টের লাইন অলরেডি তার কয়েকটা কেটে ফেলেছিল, বাট আল্লাহর হাজার শুকরিয়া যে কোনো রকম বিদ্যুতের মানে বিভ্রাট ঘটেনি, কোনো প্রবলেম হয়নি। আর যেগুলো ছিল ওগুলো আসলে এক্সট্রা তার ছিল। আচ্ছা, তো এটা আরেকটা ঘটনা, দুটো ঘটনা শুনলাম যেটা সত্যি খুব ভয়ঙ্কর, একটা বাসাকে কেন্দ্র করে। আর এই ছেলের সাথে যে ঘটনাটা ঘটেছিল এটা 1 বছর আগের ঘটনা, 1.5 বছর আগের। এবং তারপরে পরবর্তীতে সেটা ঠিক হয়ে যায়। এখন যে আছেন, এখন এরকম কোনো ঘটনা ফেস করেন কিনা? এখন এটাই তো বললাম, বাট এখন কিন্তু ঘটনা কিছুই ঘটে না, বিকজ আমি আমার ঘর দুটাকে বন্ধক দেওয়া, হুজুরের মাধ্যমে বন্ধক দেওয়া আছে। কিন্তু মনের মধ্যে আসলে একটা ভয়টা একটু হলো কাজ করে। যখন আমি ঘরে লাইটটা অফ থাকি, কোনো কারণে বাইরে থেকে আসলাম, লাইট জ্বালানোর আগে আসলে আমি আগে মোবাইলের আলোটা আমি আগে জ্বালিয়ে নিই, কারণ একটু ভয় লাগে যে কখন কি দেখে ফেলি এরকম। আবার আরেকটা ঘটনা একটু বলি, একটা যে আমার যে ইনচার্জ আছে মিলন নামে, ও একবার আমি বললাম 3 তলা যখন ছিলাম, বলি তুমি তো 7 তলা যাও তো, যে একটু আমার বেডরুম থেকে একটা ফাইল আছে ওটা একটু নিয়ে আসো। এমন একটা ঘটনা। ও গেল, যে দেখলো কি যে যখন লাইট জ্বালাবে ঠিক তার আগে দেখলো যে আমার ড্রেসিং টেবিলের পাশে কেউ একজন দাঁড়িয়ে আছে একটা এরকম। তো হঠাৎ করে ও খুব ঘাবড়ে গেল, বাট খুব সাহসী ও, তো জানে যেহেতু এরকম একটা ঘটনা আমাদের এখানে ঘটেই বা ঘটতো, তো খুব সাহস করে তাকিয়ে দেখার চেষ্টা করলো। পরে যেটা আমাকে এক্সপ্লেন করলো যে আমি খুব দেখার চেষ্টা করছি আসলে ওইটা ছায়া নাকি পর্দা নাকি আসলে অন্য কিছু। বাট ও বললো যে একদম আমি হুবহু দেখছি যে একজন মানুষকে যদি বড় একটা কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয় ওই অবয়বটা,
ওই অবয়বটা বাট একটু সাইজে বড় ছিল, বাট কালো অন্ধকারাচ্ছন্ন ছিল। ও মানে ওদের দিক তাকিয়েই ও লাইটটা অন করেছে, বাট তখন কিছুই দেখতে পাইনি সে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ হিকুয়েল ভাই। আমরা অনেকগুলো ঘটনা শুনলাম এবং যেহেতু একই ফ্ল্যাটে আপনি এখনো আছেন, সো নেক্সট যদি কোনো কিছু ঘটে তখন এগেইন আমাদের সাথে শেয়ার করতে। আশা করি ঘটবে না, কারণ ঘটলে আসলে অনেকটাই ভয় পেয়ে যাব। আর আসলে যে ইসলামিকের অনেক ব্যাপার তো আছে, হুজুরা যেগুলো করেন, আসলে আমি এমন একজন ভালো একজন হুজুরকে দিয়ে করিয়েছিলাম, যার কারণে এখন পর্যন্ত আর কোনো সমস্যার সম্মুখীন হতে হয়নি, আশা করি হবেও না। আমরা ভৌতিক টিমের পক্ষ থেকে সেটাই আশা করছি, আর যাতে না ঘটে এরকম। অসংখ্য ধন্যবাদ আপনাকে। ওকে, থ্যাংক ইউ। এশিয়ান রেডিওর যারা লিসেনার আছেন সবাইকে ধন্যবাদ, আপনাদেরকে আবারও ধন্যবাদ আমাকে আনার জন্য। ভৌতিক 90.8। শুনছেন ভৌতিক 90.8। ঠিক মুহূর্তে আমাদের সাথে ছিলেন অপূর্ব জুয়েল, যিনি আমাদেরকে তার সাথে ঘটে যাওয়া কিছু সত্য ঘটনা শোনালেন। এবং সাধারণত এই ঘটনাগুলো শুনে আমার কাছে মনে হয় এই ধরনের ঘটনা আমার মনে হয় প্রত্যেকটা মানুষের সাথে কোনো না কোনো ভাবে কোথাও না কোথাও ঘটেছে। সো এটা কোনো ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে এই মুহূর্তে আপনি আমাদেরকে SMS করবেন। SMS করবার নিয়মটা একটু প্লিজ। সেলফোনের মেসেজ অপশনে গিয়ে প্রথমে টাইপ করুন AR স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার কথাবার্তাগুলো লিখে পাঠিয়ে দেবেন 2323 এই নাম্বারটিতে। এই মুহূর্তে দেখতে পাচ্ছি অসংখ্য বন্ধুরা ভৌতিক 90.8 এর সাথে যুক্ত আছে। নুরুল ইসলাম আছে আমাদের সাথে। আমার কাছে ঘটনা আছে, নিশ্চয়ই আপনি আপনার ঘটনাগুলো লিখে আমাদেরকে পাঠিয়ে দিন, যে পদ্ধতিগুলো আমরা আপনাকে বলছি। রুম্মান আছে আমাদের সাথে, মোহাম্মদপুর থেকে ওয়াসাম প্রোগ্রামটি শুনছি। আমাদের সাথে আছে সুলাইমান কুমিল্লা থেকে, লাকসাম থেকে শুনছে। ভাইয়া ভৌতিক আজকে অনেক ভালো লাগছে, তার কাছে একটা ঘটনা আছে সে বলে যাচ্ছে। নিশ্চয়ই আমরা আপনাকে স্টুডিওতে আসার আমন্ত্রণ জানাবো। নিশ্চয়ই মাজারুল আছে আমাদের সাথে, সেও আসতে চাচ্ছে, ফোন নাম্বার দিয়েছে। নিশ্চয়ই আমাদের ভৌতিক টিম আপনার সাথে যোগাযোগ করবে। মজনু আছে আমাদের সাথে, আমি আপনাদের নিউ বন্ধু, শুনছি খুব ভয় লাগছে, স্বাগত জানাচ্ছি আপনাদেরকে। ভৌতিক 90.8 লিখেছে। প্রতীক আছে আমাদের সাথে ফার্ম গেট থেকে, থ্যাংক ইউ সো মাচ আপনার চমৎকার মতামতের জন্য। আমাদের সাথে আছে শামীম মোল্লা আছে আমাদের সাথে, ব্রাদার আপনাদের নতুন বন্ধু আমি, আপনাদেরকে আচ্ছা আমি ধানমন্ডি থাকি আমরা লিখেছে, থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে জয়েন করার জন্য। দেলোয়ার হুসাইন আছে আমাদের সাথে আছে লামিয়া আছে আমাদের সাথে, মুক্তা থেকে শুনছে অনেক ভয় পাচ্ছে। রসুল আছে আমাদের সাথে, মিতু আছে আমাদের সাথে, গাজীপুর থেকে আমি আর আমার আম্মু শুনছি, আপনাদেরকে থ্যাংকস জানাচ্ছি। মিরপুর থেকে আমাদের সাথে তুষার আছে, গল্পগুলো অনেক অনেক ভালো লাগছে আজকে শুনতে। কামাল আহমেদ আছে আমাদের সাথে, আপনাদের ভৌতিক প্রোগ্রামটা আজ শুনছি, ভালো লাগছে, থ্যাংক ইউ সো মাচ এমন চমৎকার একটি শো করার জন্য, এবং ভৌতিক টিমকেও সে ধন্যবাদ জানাচ্ছে। যারা আছে উত্তরা থেকে লাইট অফ করে শুনছে, খুব ভালো লাগছে। গাজীপুর থেকে আমাদের সাথে হাবিব আছে, হাবিবা সুলতান আছে আমাদের সাথে, আমি তোমাদের নতুন বন্ধু একা শুনছি, খুব ভালো লাগছে, স্বাগত জানাচ্ছি আপনাদেরকে ভৌতিক 90.8 লিখেছে। দিশা গাজীপুর থেকে, ইতিহাস আমাদের সাথে, নারায়ণগঞ্জ থেকে নতুন বন্ধু, কল্যাণপুর থেকে আমাদের সাথে আছে, কখন আচ্ছা খন্দকার ইসমাইল হুসাইন আছে আমাদের সাথে, বান্না থেকে নতুন মেম্বার আমাদেরকে এমনি ডেকেছে, ভালো লাগছে, ওয়েলকাম করছি ভৌতিক 90.8 আপনাকে। শান্ত আছে আমাদের সাথে, আফিফা আছে গাজীপুর থেকে, সে ভালো লাগছে, আই লাভ ভৌতিক ভেরি মাচ আমরা ডেকেছে। আমাদের সাথে আছে সোহাগ নারায়ণগঞ্জ থেকে, জুডি আছে বংশাল থেকে, শুনছে অসাম নাইস স্টোরিগুলো আমরা ডেকেছি। ইশরাত আছে আমাদের সাথে, থ্যাংক ইউ সো মাচ। রবি আছে আমাদের সাথে গাজীপুর থেকে, নাদু আছে আমাদের সাথে কল্যাণপুর থেকে লিখেছে, আমাদের সাথে আছে নাদু কমলাপুর থেকে, 4 নম্বর স্টোরিটা আচ্ছা গল্পগুলো অনেক সুন্দর হচ্ছে আমরা লিখেছে। এমনি নজরুল ইসলাম আছে আমাদের সাথে, আজাদ আছে আমাদের সাথে, ইতি আছে আমাদের সাথে, নারায়ণগঞ্জ থেকে নতুন বন্ধু, জাহাঙ্গীর আলম আছে আমাদের সাথে, সে নতুন বন্ধু আমরা লিখেছে। কানিস ফাতেমা নিধি লিখেছে, সে তার 16 বছর বয়স, সে কনজুরিং মুভিটা দেখতে পারবে কিনা, নিশ্চয়ই আপনি দেখতে পাবেন লিখেছে। আব্বাস আছে আমাদের সাথে মিরপুর থেকে, তাম্মান্না আছে আমাদের সাথে, ঐশী আছে ঢাকা থেকে, ব্যাকগ্রাউন্ড মিউজিকটাই হচ্ছে যথেষ্ট ভয়ের সংগ্রামটা লিখেছে। আকাশ হুসাইন আছে আমাদের সাথে নারায়ণগঞ্জ থেকে, মুন্নি আছে আমাদের সাথে, মুন্না আছে আমাদের সাথে উত্তরা থেকে, প্রথম শুনছি, খুব ভয় লাগছে, ইনশাল্লাহ প্রত্যেকটা এপিসোড শুনবো, কোনটা মিস করবো না আমরা লিখেছে। তহিদ আছে আমাদের সাথে, তহিদ সরকার লিখেছে স্বামীবাগ থেকে, কামাল আহমেদ আছে আমাদের সাথে, আচ্ছা সে একটা সে বলেছে এই প্রোগ্রামটি শুনছে খুব ভালো লাগছে আমরা লিখেছে, আজ প্রথম শুনছে, স্বাগত থ্যাংকস জানাচ্ছে আমাদেরকে। তামান্না আছে আমাদের সাথে, মিম্মান
আছে আমাদের সাথে, সে শুনছে। স্মৃতি আছে আমাদের সাথে, নাফিজ গুলশান 2 নম্বর থেকে নতুন বন্ধু স্বাগত জানাচ্ছে ভৌতিক 90.8 লিখেছে। তাসিন আছে আমাদের সাথে বনশ্রী থেকে। থ্যাংক ইউ সো মাচ সবগুলো বন্ধুদেরকে আমাদের সাথে এখন পর্যন্ত যুক্ত থাকার জন্য। এবং এই মুহূর্তে আমাদের সাথে এরাবুল হক সহ অনেকগুলো বন্ধু রয়েছেন। অপূর্ণা শেখ তিনি বলছেন, আমি আপনাদের নতুন বন্ধু, আমি আগারগাঁও থেকে খুব শুনি, ভালো লাগছে আপনাদের শো, আশা করি এরপর থেকে প্রত্যেকটা শো শুনবো। রাইট রয়েছেন মেহেদী হাসান জুয়েল আমাদের সাথে রয়েছেন ঠিক এই মুহূর্তে। প্রিন্স হৃদয় হাসান ভাই, আমি তোমাদের নতুন ফ্রেন্ড, তোমাদের ভৌতিক অনুষ্ঠানটি শুনছি এবং খুব ভালো লাগছে। হিরণ মোল্লা তিনি আমাদেরকে টেক্সট করেছেন, লিখেছেন দ্য কনজারিং হরর জগতের বেস্ট মুভি। ইয়েস, আমি কিন্তু সেটাই বলছিলাম যে হিরণ মোল্লা, আমাদের কনজারিং মুভিটা আমার কাছে এত বেশি ছুঁয়ে গেছে এই মুভিটা। আমার মনে হয় প্রত্যেকটা মানুষের দেখা উচিত যারা ঠিক এই মুহূর্তে আমাকে শুনছেন। ওমর ফারুকুল পারভেজ বলছেন, পড়ালেখা বাদ দিয়ে তোমাদের গল্প শুনছি, কমেন্ট করছি, আমাদের নাম বলতে কি সমস্যা? আচ্ছা, ওমর ফারুক পারভেজ, এটা আপনার নাম দুবার বলে ফেললাম, আপনি বলে আরেকবার বলতে পারি আমি। এমনি রফিক আহমেদ বলেছেন আমাদেরকে, তুর্য বলছেন ভাই আমি নিউ মেম্বার, লক্ষ্মী বাজার থেকে শুনছি, আমি মিস করা শো ডাউনলোড করবো কিভাবে? fusionbd.com একটি ওয়েবসাইট রয়েছে এবং এরা আনঅফিসিয়ালি আমাদের এই শোটা রেকর্ড করে দেয় এবং আমরা তাদেরকে সাধুবাদ জানিয়েছি। সো আই হোপ আমাদের প্রত্যেকটা শো সেখানে দেবে। ফিউশন বিডি, গুগলে গিয়ে যদি আপনি fusionbd.space দিয়ে ভৌতিক লিখে ফেলেন তাহলে আমাদের শোটা পেয়ে যাবেন। প্রত্যেকটা এপিসোড সেখান থেকে ডাউনলোড করে আপনি শুনতে পারেন। সোহেল রানা বলছে, আমাদের মেসেজগুলো একটু পড়ো, কষ্ট তোমাদের পেজ খুলে মেসেজ করছি। ওকে রয়েছেন সাগর চৌধুরী, তিনি বলছেন আমাদেরকে, হেই ভাইয়ারা, প্রতি সপ্তাহের মতো জয়েন করে ফেলেছি। সাগর চৌধুরী থ্যাংক ইউ আমাদের সাথে জয়েন করবার জন্য। রয়েছেন দীপক রয়, তিনি আমাদেরকে টেক্সট করেছেন, ভাই আমি তোমাদের নিউ ফ্রেন্ড, এই মাত্র জয়েন করলাম, আজকের স্টোরিগুলো অনেক ভালো লাগছে, থ্যাংকস কনক ভাই অ্যান্ড ফিরোজ ভাই, ভালো থাকবে, চেষ্টা করবো। তিতাস হোসেন আমাদেরকে রেখেছেন অনেকগুলো বন্ধু। আপনি কিন্তু চাইলে আমাদেরকে লিখতে পারেন এবং সেটা লেখার জন্য আপনাকে যেটা করতে হবে, সিম্পলি আপনাকে চলে যেতে হবে facebook.com/Asian Radio সেই ঠিকানা এবং সেখানে গিয়ে আমাদেরকে লিখে ফেলবেন আর যে কোনো কমেন্ট, সেখানে প্রথমে যে পোস্টটি পাবেন ভৌতিকের, তারপর শেয়ার দেওয়ার চেষ্টা করবেন, এতে আমাদের উপকার হয়, কারণ শোটা সবার কাছে পৌঁছে যায়, কারণ এই শো এর পেছনে আমাদের অনেক বেশি পরিশ্রম, অনেক বেশি মেধা খরচ। সো হোপফুলি আমাদের পাশে থাকবেন। আমরা এই মুহূর্তে যেটা করব, চলে যাব আরেকটা স্টোরিতে, ফিরছি আপনার কথাবার্তা এবং কমেন্টগুলো নিয়ে একটু পর। ভাইয়া, আমি রবিউল ইসলাম রাব্বি, যশোরে থাকি। আজ আমি আমার জীবনের একটা ঘটে যাওয়া ঘটনা আপনাদের সাথে শেয়ার করছি। ঘটনাটি আজ থেকে 7 বছর আগে ঘটে যাওয়া। আমরা 4 বন্ধু মিলে ঠিক করি সেই বছরের শবে বরাতের রাতে একসাথে মসজিদে থাকব এবং সারা রাত নামাজ পড়ব। ঠিক যেমন কাজ তেমন কথা। সকলেই রাতের খাবার শেষ করে মসজিদের দিকে চলে আসি। আমাদের মসজিদ এলাকার শেষ প্রান্তে। মসজিদের পাশে বড় 2টা পুকুর আছে এবং পুকুরের শেষ প্রান্তে একটি বড় বাগান আছে। আমরা মসজিদে এসে নামাজ পড়তে থাকি। আমরা বন্ধুরা রাত 2টো পর্যন্ত শবে বরাতের নামাজ পড়ি। তারপর সবাই মিলে ঠিক করি ওই পুকুর পাড়ে বসে একটু আড্ডা দেব। 4 বন্ধু একসাথে আড্ডা দিতে বসলাম। প্রায় 40 মিনিট আড্ডা ভালোই কাটলো। হঠাৎ এক বন্ধুর চোখ পড়ল পুকুরের শেষ অংশের বাগানের জোড়া তাল গাছের দিকে। একটু বলে রাখি, আমাদের সেই বন্ধু ছিল ভীষণ ভীতু। সে আমাদের বলল, তোরা সবাই দেখ, তাল গাছের মাথায় কিছু একটা নড়ছে। আমরা সবাই তাকে ভীতু বলে খেপাতে লাগলাম। হঠাৎ আমার চোখ পড়ল সেই গাছ দুটোর দিকে। দেখলাম গাছের মাথা একটি আরেকটির দিকে বেঁকে যাচ্ছে এবং এক গাছ থেকে অন্য গাছ থেকে এবং এক গাছ থেকে অন্য গাছে সাদা কিছু আসা যাওয়া করছে। আমরা 4 জন একের পর এক সবাই ঘটনাটা দেখলাম। আমাদের মধ্যে এক বন্ধু বলল, চল সবাই বিষয়টা দেখে আসি। তার কথায় সকলেই হাঁটতে শুরু করলাম। গাছের নিচে গিয়ে যা দেখলাম তা দেখার জন্য কেউই তৈরি ছিলাম না। দেখলাম এক মহিলা, সাদা একটা পোশাক পরা, তার মাথায় লম্বা লম্বা চুল, হাঁটু পর্যন্ত ঝুলছে। সে তার মাথার চুল দিয়ে অন্য একটি গাছকে টেনে আনছে এবং গাছটা বেঁকে যাচ্ছে। আর সেই মহিলা এক গাছ থেকে অন্য গাছে চলে যাচ্ছে। এই দেখে আমরা সবাই দৌড় শুরু করলাম। আমরা যখন মসজিদে আসলাম দেখলাম আমরা 3 জন। সেই ভীতু বন্ধুটি আমাদের সাথে আসেনি।
তারপর মসজিদের ইমাম সহ 7 থেকে 9 জনকে দেখলাম সে বন্ধুটি গাছের গোড়ায় বেহুশ হয়ে পড়ে আছে, তার মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল। তখন তাকে সবাই হাসপাতালে নিয়ে যায়। অনেকদিন সে কথা বলতে পারেনি। আমার বন্ধুটি সুস্থ হলে তার কাছ থেকে শুনেছি গাছের উপরের সেই মহিলা তার লম্বা হাত দিয়ে তার মুখের মধ্যে একটা থাপ্পড় মারে এবং আমার বন্ধুটি জ্ঞান হারিয়ে ফেলে। এই ছিল ভাইয়ারা আমার ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। ভৌতিক 90.8 ইয়েস, শুনছেন ভৌতিক 90.8 আর যে কনক এবং ফিরোজ খান আপনার সাথেই রয়েছে। রাত 2টো পর্যন্ত থাকবো এমনটা আগেই বলেছিলাম এবং আজকে কিন্তু আমরা সেটাই করব। আপনি আমাদেরকে SMS করেছেন 2323 এই নাম্বারটা, কমেন্ট করেছেন facebook.com/asian radio, সেই অ্যাড্রেসে আমরা এই মুহূর্তে কিছু SMS করে দিব। বন্ধুরা, আপনারা চাইলে আমাদের সাথে SMS এর মাধ্যমে যুক্ত হতে পারেন। আপনার মতামত আমাদেরকে লিখে পাঠান। লিখুন আপনার সেলফোনের মেসেজ অপশনে গিয়ে প্রথমে টাইপ করুন AR স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার কথা লিখে পাঠিয়ে দেবেন 2323 এই নাম্বারটিতে। ময়মনসিংহ থেকে যেমনটা করে আমাদেরকে লিখেছে, ময়মনসিংহ ভালুকা থেকে লিখেছে মাহবুব, মাঝে মাঝে শরীরে লোক দাঁড়িয়েছে আপনাদের ঘটনাগুলো শুনে। থ্যাংক ইউ সো মাচ, সাথে থাকুন। প্রিয়া আছে আমাদের সাথে মিরপুর 10 নাম্বার থেকে, হ্যাচা সে এবং তার বোন তানিয়া মিলে শুনছে। থ্যাংক ইউ সো মাচ। জামাল আছে আমাদের সাথে জুরাইন থেকে শুনছে, খুব ভয় পাচ্ছে তার ওয়াইফ বিউটি নামের তার ওয়াইফ শুনছে, সে ঘটনাগুলো শুনে নাকি খুব অজ্ঞান হয়ে গেছে এমনটা লিখেছে, দাঁত লেগেছে, এখনো তার জ্ঞান ফিরেনি এমনটা লিখেছে। জানি না কতটুকু সত্য না মিথ্যে লিখেছে। আমাদের সাথে মুরাদ হোসেন আছে ঢাকা থেকে, ভাই আপনাদের নতুন বন্ধু বাট পুরনো বন্ধু, বাট আজকে প্রথম SMS করলাম, স্বাগত জানিয়েছে আপনাকে ভৌতিক 90.8 লিখেছে। রবিন আহমেদ আছে আমাদের সাথে আছে ক্ষণিকের নীর আছে আমাদের সাথে, খন্দক ইসমাইল হোসেন লিখেছে বাড্ডা থেকে, আমাদের সাথে আছে মাহবুব জয়দেবপুর থেকে আছে আমাদের সাথে, রাতুল আছে মিরপুর 1 নম্বর থেকে আমাদের সাথে যোগাযোগ করতে চাচ্ছে আমাদের সাথে। যদি আপনি যোগাযোগ করতে চান অথবা কোনো কথা, যদি আপনার কোনো মন্তব্য লিখে পাঠাতে চান তাহলে তাই facebook.com/ভৌতিক 90.8 সেখানে আমাদের একটা পেজে গিয়ে আপনি সেখানে ইনবক্স করে সে আপনার মন্তব্য লিখে পাঠিয়ে দিন। ইশাদ আছে আমাদের সাথে, তানভীর হুসাইন আছে আমাদের সাথে আছে নাদু শুনছে, আমাদেরকে ভয় লাগছে। জুয়েল আছে আমাদের সাথে স্বপ্ন ছোঁয়া থেকে, স্বাগত জানাচ্ছে আপনাকে ভৌতিক 90.8 লিখেছে। আমাদেরকে ইলমা আছে আমাদের সাথে ঢাকা থেকে, রনি আছে ফার্মগেট থেকে, আজ শুনছি ভয় হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে আমরা লিখেছে। সুইটি আছে একতারা আমাদের সাথে কুমিল্লা থেকে, ভাইয়া আজ স্টোরিগুলো খুবই ভয়ের হচ্ছে আমরা লিখেছে। রুবেল আছে সাব্বার থেকে, আমাদের সাথে আছে সূচনা নারায়ণগঞ্জ থেকে, আজ নতুন বন্ধু স্টোরিগুলো অনেক ভালো লাগছে, খুব শুনছি খুব ভয় লাগছে, স্বাগত জানাচ্ছে আপনাকে ভৌতিক 90.8 লিখেছে। আজম আমাদেরকে লিখেছে, যারা লিখেছে আমাদের সাথে তার সবগুলোই গল্প অনেক ভালো লাগছে। আমাদের সাথে আছে ঋত্বিক গুলশান 2 নম্বর থেকে, শুনছি আজ প্রথম খুব ভয় লাগছে, স্বাগত জানাচ্ছে আপনাকে ভৌতিক 90.8 লিখেছে। মুন্না আমাদের সাথে পাবনা থেকে, আমাদের সাথে লিনাত আছে আমাদের সাথে, ঐশী আছে আমাদের সাথে মিরপুর 1 নম্বর থেকে, এইভাবে দেখতে পাচ্ছি। লোপা আছে আমাদের সাথে খিলগাঁও থেকে, শুনছি খুব ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ। নাইম আছে আমাদের সাথে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমাদের SMS করার জন্য। আশা করি আরো SMS করবেন। লিখুন AR স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস, মন্তব্য লিখে পাঠিয়ে দিবেন 2323 এই নাম্বারটিতে। ভাইয়া কেমন আছেন? আমি নয়ন, কল্যাণপুর বাঞ্ছারামপুর থেকে। আজ আমি আপনাদের সাথে একটা ঘটনা শেয়ার করব, ভালো লাগলে পড়ে শোনাবেন। কিছুদিন আগে আমাদের গ্রাম থেকে একটু দূরে উজানসর গ্রামে একটা ওয়াজ মাহফিল ছিল। মাহফিল শেষ হওয়ার পর আমরা সব বন্ধু মিলে আড্ডা মারছিলাম আমাদের স্কুলের পাশেই মাহফিলটা হয়েছিল। আড্ডা মারা শেষ প্রায় 3টা বাজে। সবাই যার যার মতো করে বাড়ি চলে যাইতেছে। আমার সব বন্ধুর বাড়ির উজানসরেই ছিল, শুধু আমার মারুফ আর ইয়াসিনের বাড়ি একটু দূরে। যখন আমি মারুফ ইয়াসিন স্কুল থেকে রওনা দিলাম, অনেকখানি হাঁটার পর উজানচরের শেষ প্রান্তে শেখরকান্দি যাওয়ার আগে অনেকগুলা তুলা গাছ পড়ে। এমনকি সন্ধ্যার পর 3 রাস্তার মোড়ের এখানে একটা তুলা গাছের নিচে প্রতিদিন মোমবাতি জ্বালানো হয়। যখন আমরা এই তুলা গাছটাকে ক্রস করলাম, এরপরই আমাদের হাঁটার সঙ্গে সঙ্গে
অন্য কারো হাঁটার শব্দ শুনতে পাচ্ছিলাম আমরা। তখন আমি মারুফ আর ইয়াসিনকে বললাম, কিরে, কিছু শুনতে পারছিস তোরা? তারপর মারুফ বলল, চল একটু দাঁড়াই। সবাই দাঁড়ানোর পর দেখলাম একটা শব্দ। শব্দটা আর পাচ্ছি না। তারপর আবার হাঁটতে শুরু করলাম। দেখলাম অবাক। তারপর আবার হাঁটতে শুরু করলাম। দেখলাম আবার অন্য কারো কান্নার শব্দ পাচ্ছি। এবার আমরা একটু ভয় পেতে শুরু করলাম। তারপর দেখলাম দুটো তুলা গাছের পরের তুলা গাছটার উপরে একটা মেয়ে, সাদা জামা পরা, সে আমাদের দিকে টল টল করে তাকিয়ে কাঁদছে। আমরা বুঝছিলাম না এখন আমরা কি করব। তারপর আমাদের আর কিছুই মনে নেই। পরের দিন সকালে উঠে দেখলাম আমরা ইয়াসিনদের বাড়িতে। তুলা গাছগুলো থেকে ইয়াসিনদের বাড়ির রাস্তার দূরত্ব 7 মিনিট। তারপর লোকজনের কাছে শুনতে পেলাম যে তুলা গাছ থেকে একটু দূরে ক্ষেতের মধ্যে আমাদের পড়ে থাকতে দেখা যায়। ইয়াসিনকে যেহেতু চিনে, সে কারণে আমাদেরকেও ওদের বাড়িতে নিয়ে আসা হয়। এই ঘটনার পর 1 সপ্তাহ আমরা স্কুলে যেতে পারিনি, কারণ শরীর খুবই খারাপ ছিল। ভাইয়ারা, এ ছিল আমার ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। আরেকটা ঘটনা আমরা শুনে ফেলাম। আর যে কনক এবং ফিরোজ খান আপনার সাথে রয়েছি ভৌতিক 90.8 নিয়ে 2টো পর্যন্ত থাকবে, এবং সব থেকে সাহিত্যিক ভৌতিক যে গল্পটা রয়েছে আমরা সেই ঘটনাটা কিন্তু কিছুক্ষণের মধ্যে শুরু করে দিব, এবং সেটা এই কিছুক্ষণের মধ্যে কিছু কমেন্ট নিব আমরা। সেই কমেন্টগুলো নেবার পরপরে আমরা শুরু করবো। FA বাঁধন আমাদেরকে কমেন্ট করেছেন facebook.com/asianradio, সেই ঠিকানায়। আন্নে ম্যাকালেন লিখেছেন, আই লাইক দিস শো। ওকে, থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে থাকবার জন্য। FA বাঁধন বলছে, আমি আজ তোমাদের এই প্রথম শুনছি খিলগাঁও থেকে, এবং খুব ভয় লাগছে আপনার। দুটোই খুব ভালো লাগলো। FA বাঁধন এমনটাই জানিয়েছেন, লিখেছেন আমাদেরকে এক্সেস মিজান। খুব ভয় লাগছে, আমার বড় কাকার সাথে কিছু মিল রেখে ঘটনা রয়েছে দ্বিতীয় গল্পটার। অলরাইট, আপনার কাছে কি ঘটনা রয়েছে সেই ঘটনাটা আমাদেরকে ইমেল করুন, কিংবা আমাদেরকে ইনবক্স করুন আমাদের ফেসবুকের ভৌতিক পেজে, এবং সেই অ্যাড্রেসটি হচ্ছে facebook.com/ভৌতিক90.8 রয়েছে। নাজমুল হাসান রয়েছেন, তিনি বলছেন আমাদেরকে দক্ষিণ বনশ্রী ঢাকা থেকে, ভাই আমার কাছে ভূত বলতে কোনো কিছুই ভয় লাগে না, কিন্তু গল্প শুনতে ভালো লাগে। আমার দাদার সাথে কিছু ঘটনা ছিল, আমি বলতে চাই। আপনাকে যেটা করতে হবে, সেই AR লিখে স্পেস দিয়ে লিখতে হবে B90.8, আরেকটি স্পেস দিয়ে আপনার নাম এবং সেলফোন নাম্বার সেন্ড করতে হবে 2323 এই নাম্বারটায়। আর রয়েছেন আমাদের সাথে সাদ মানসাদ, just join you from Uttara. Thrilling and horrified stories, background music is something that makes unconscious really awesome show. Thank you Sadman Sad আমাদের সাথে থাকবার জন্য। সাদমান স্যাদ, খুব সম্ভবত এটা আপনার নামের স্পেলিং। আমাদের সাথে রয়েছেন, হেই ভাইয়া, আই এম সাদিয়া ফ্রম নারায়ণগঞ্জ। খুব ভয় লাগছে, লাইট অফ করে একা একা শুনছি, ভয় পাচ্ছি, ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অসাম, আই লাভ দিস শো। অলরাইট, আমাদের সাথে থাকবার জন্য ধন্যবাদ। রয়েছেন আমাদের রাফিদ হাসান সহ আরো অনেকগুলো বন্ধু। আমরা এই মুহূর্তে যেটা করবো সেটা হচ্ছে বড় গল্পে আমরা চলে যাবো। বড় গল্প শোনার পর কিন্তু আরেকটা ছোট গল্প আপনার জন্য থাকছে। তো আপনি কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকবেন, এবং লিখতে থাকুন AR স্পেস নাম ঠিকানা, তারপর কথাবার্তা সেন্ড করুন 2323 এই নাম্বারটা। আর যদি চান আমাদেরকে ফেসবুকে লিখবেন, facebook.com/asianradio, সেই অ্যাড্রেসে চলে যেতে হবে এবং লিখে ফেলতে হবে সেখানটা আপনার কমেন্ট আর গল্প পাঠাবার ঠিকানা facebook.com/ভৌতিক90.8। দুধারের ঘন বনের জমাট অন্ধকারের ভেতর থেকে
হাওয়ার একটা অদ্ভুত শব্দ গাড়ির শব্দকে ছাপিয়ে বুঝি জেগে উঠছে। তীক্ষ্ণ একটা শীষ দিয়ে শব্দটাকে কেউ বুঝি আরো তীব্র করে তুলছে। গাড়িটাকে একবার থামিয়ে স্টার্ট বন্ধ করে কোথা থেকে সেই শব্দটা আসছে সেটা ভালো করে অনুভব করার চেষ্টা করেছিল সজল, কিন্তু শব্দের উৎসটা ধরতে পারেনি। সেই শব্দ এখন সারা শরীরে আশ্চর্য একটা স্রোত হয়ে ছড়িয়ে পড়ছে। না, এরকম অদ্ভুত আর অস্বস্তিকর শব্দ আগে কখনো শোনেনি সজল। গাড়ির হেডলাইটে যতটুকু দেখতে পাচ্ছে ততটুকু স্থির হয়ে আছে। হাওয়ার কোনো খেলা কোনোখানে নেই। কি জানি, হয়তো বনের ভেতর রাতে এরকম অস্বস্তিকর শব্দই জেগে ওঠে। বলতে গেলে জীবনে এই প্রথম রাত্রিবেলায় এভাবে এরকম গভীর একটা বনের ভেতর দিয়ে সজল গাড়ি চালাচ্ছে। দুদিন আগে ডুয়ার্টসের দমনপুরে এসেছিল সজল। ফরেস্ট ডিপার্টমেন্টে বড়সড় চাকরি করে পিস্তুত ভাই সুরঞ্জন। বছর দেড়েক হল সুরঞ্জন দমনপুর ফরেস্ট অফিসে বদলি হয়ে এসেছে। বদলি হয়ে এসেই সজলকে বেড়াতে আসবার জন্য চিঠি লিখেছিল সুরঞ্জন। আসলে সজল ছোটবেলা থেকেই অ্যাডভেঞ্চার পছন্দ করে। দমনপুরে এলে হয়তো সেই অর্থে অ্যাডভেঞ্চার হবে না, কিন্তু ডুয়ার্টসের অরণ্যের যে সবুজ সৌন্দর্য তা দেখা যাবে। অ্যাডভেঞ্চারের চাইতে সেটা এতটুকু কম নয়, একথা লিখেছিল সুরঞ্জন। সময় পেলেই যাব, সুরঞ্জনের চিঠির উত্তরে লিখেছিল সজল। কিন্তু কিছুতেই যাবার মতো সময় করতে পারছিল না। এবার একসঙ্গে কয়েকদিনের ছুটি পেয়েই চলে এসেছিল দমনপুরে। আসবার একটা কারণও আছে। মাসখানেক আগে একটা গাড়ি কিনেছে সজল। গাড়ি নিয়ে লম্বা দৌড়ে বেরিয়ে পড়ার মতো মজা নেবার ইচ্ছেটাও খেলা করছিল সজলের মনের ভিতর। দুটো দিন সুরঞ্জনের সঙ্গে বনের ভিতর বেরিয়ে ডুয়ার্সের নিবিড় অরণ্যের সৌন্দর্য উপভোগ করেছে সজল। সুরঞ্জন যাই বলুক, বনের ভিতর সেই বেড়ানো অ্যাডভেঞ্চারের চাইতে কম আনন্দ দেয়নি সজলকে। বনের ভিতর বেড়াতে বেড়াতেই জয়ন্তীর গল্প করেছিল সুজন। ছোট্ট একটা শহর জয়ন্তী, পাহাড়ের মজা আছে সেই ছোট্ট শহরে। একসময় জমজমাট ছিল জয়ন্তী। লাইমস্টোন কোম্পানির অফিস ছিল বলেই প্রচুর লোকের আসা যাওয়া ছিল জয়ন্তীতে। প্রচুর গাড়িও চলাচল করত। এখন সেই অফিস আর নেই, নির্জন হয়ে গেছে জয়ন্তী। সেই নির্জনতার জন্যই এখন জয়ন্তীকে আরো ভালো লাগবে সজলের। কিন্তু থাকবার জায়গা কি পাওয়া যাবে, প্রশ্ন করেছিল সজল। জয়ন্তীতে একটা ফরেস্ট ডাকবাংলো আছে। সত্যি, যদি সজল যেতে চায় সুরঞ্জন তাহলে ব্যবস্থা করে দিতে পারবে বলেছিল সুরঞ্জন। সজল যেতে চেয়েছিল আর সুরঞ্জনও ব্যবস্থা করে দিয়েছিল ডাকবাংলোয়। সকালের দিকে বেরিয়ে পড়বার কথা বলেছিল সুরঞ্জন, কিন্তু রাতের বন দেখবার জন্যই সজল সন্ধ্যের পর গাড়ি নিয়ে বেরিয়েছে। বেশ ভালোই লাগছিল প্রথমটা। গাড়ির হেডলাইট, বনের পথ আর ড্যাশবোর্ডের নীল আলোয় পুরো ব্যাপারটাকেই অ্যাডভেঞ্চার মনে হচ্ছিল। কিন্তু এখন বনের ভেতর থেকে উঠে আসা হাওয়ার শব্দের সঙ্গে সেই শীষের শব্দ খানিকটা অস্বস্তি তৈরি করেছে বলে তাড়াতাড়ি জয়ন্তীতে পৌঁছবার একটা তাড়া অনুভব করছে সজল। কটা বাজল? ঘড়ির কাঁটায় চোখ রাখল সজল। 7:10। বনের ভেতর সন্ধ্যার পরই বুঝি গভীর রাত নেমে আসে। মনে মনে ভাবল সজল। গাড়িটা থামিয়ে সব আলো নিভিয়ে দিয়ে একটু সময় বনের অন্ধকারটুকু উপভোগ করতে ইচ্ছে হচ্ছিল সজলের, কিন্তু এখন সেই ইচ্ছেটাকে মনের ভেতরেই রেখে দিল। সামনের দিকে চোখ রেখে হেডলাইট থেকে ছড়িয়ে পড়া আলো দেখতে দেখতে আর সেই অস্বস্তিকর শব্দটা শুনতে শুনতে গাড়ি চালাতে থাকলো নিঃশব্দে। সুরঞ্জন যেভাবে জয়ন্তীর ফরেস্ট ডাকবাংলোয় যাবার পথটা বলে দিয়েছিল, ঠিক সেভাবে ফরেস্ট ডাকবাংলোয় পৌঁছতে খুব একটা অসুবিধা হল না সজলের। ফরেস্ট ডাকবাংলোয় নেপালি গার্ড সজলের গাড়িটা দেখেই একটা টর্চ হাতে কাছে এসে দাঁড়ালো। স্টার্ট বন্ধ করে গাড়ি থেকে নেমে এলো সজল। গাড়ির দিকে তাকিয়ে বলল, আমার আসবার খবরটা নিশ্চয় তোমার কাছে আছে? গার্ড বলল, হ্যাঁ সাহেব, চলুন, আপনার ঘরটা দেখিয়ে দিচ্ছি। সজল বলল, একটু দাঁড়াও বলে গাড়ি থেকে ব্যাগটা বের করে গার্ডের হাতে ধরিয়ে দিয়ে
গাড়িটাকে লক করলো। তারপর ফিরে গার্ডের হাত থেকে ব্যাগটা নিয়ে বলল, নাও চলো। চারিদিকের গাছপালার অন্ধকারের মধ্যে বাংলোটাকে কেন যেন ভৌতিক একটা বাড়ি মনে হচ্ছে। খুব কম পাওয়ারের যে আলোটা বারান্দায় জ্বলছে, সেই আলোটা বুঝি যে কোনো মুহূর্তে হারিয়ে যাবে অন্ধকারে। মনে হচ্ছে হারিয়ে যাবার জন্যই যেন জ্বলছে আলোটা। এখন কি আর কেউ বাংলোয় আছে? গার্ডের দিকে তাকিয়ে প্রশ্নটা করল সজল। গার্ড বলল, না সাহেব, কেউ নেই আজ। গার্ডকে আর কোনো প্রশ্ন করল না সজল। ফিরে গার্ডের সঙ্গে পায়ে পায়ে বাংলোর বারান্দায় উঠে এলো। বারান্দার প্রথম ঘরটাই সকলের জন্য। গার্ড সেই ঘরটার দরজার তালা খুলতেই বুঝতে পারল সজল। আসুন সাহেব, আসুন। ঘরে ঢুকে আলোটা জ্বালিয়ে সজলকে ডাক দিল গার্ড। ঘরে ঢুকলো সজল, দেখলো ঘরটাকে, এগিয়ে গিয়ে তারপর টেবিলের উপর রাখলো ব্যাগটা। গার্ড বলল, খানা বলতে হবে সাহেব? না, রাতের খানা আমি রাস্তায় খেয়ে এসেছি, সজল বলল। ঠিক আছে, কোনো দরকার হলে ডাকবেন, আমি ওপাশের ঘরটাতেই থাকি। গার্ড বলল। সজল বলল, ঠিক আছে, আর দাঁড়ালো না সে। চলি সাহেব। একথা বলে সে চলে গেল। ব্যাগটা থেকে জিনিসপত্র বের করতে হবে। ব্যাগের উপর ঝুঁকে পড়ে চেনটা টানল সজল। কিন্তু ঠিক সেই মুহূর্তেই সেই তীব্র শীষের সঙ্গে বনের ভেতরের সেই হাওয়ার শব্দ যেন দরজা দিয়ে ঘরের ভেতর লাফিয়ে নেমে পড়ল। ঝনঝন করে উঠল কাচের জানালাগুলো। কম পাওয়ারের আলোটার উপর কেউ যেন কালো একটা ওড়না দোলাতে থাকলো। চমকে উঠে ফিরে দাঁড়ালো সজল, চোখ রাখলো দরজায়। দেখল একটা কালো ছায়া দরজায় স্থির হয়ে আছে। মনে হলো জমাট সেই কালো ছায়ার মুখে তীক্ষ্ণ দুটো দাঁত তীব্র কোনো আকাঙ্ক্ষায় একটুখানি ফাঁক হয়ে আছে। পাথরের মতো স্থির হয়ে গেল সজল। মৃত্যুর মতো একটা আতঙ্ক মেরুদণ্ডের ভেতর দিয়ে শীতল স্রোত হয়ে তরঙ্গিত হতে থাকল। নিজের অজান্তেই হঠাৎ তীব্র গলায় চেঁচিয়ে উঠল সজল। দুহাত মুঠো করে শূন্যে তুলল। বাইরে থেকে উঁচু গলায় গার্ডের চিৎকার ভেসে এলো। সঙ্গে সঙ্গে সেই জমাট কালো ছায়া দুটো ডানা তৈরি করল। দুলে উঠল সেই ডানা দুটো। তীব্র সেই শিশের শব্দ তীব্র হলো আরো। সেই হাওয়ার শব্দ ঝড়ের ভয়ঙ্কর গর্জন হয়ে চুরমার করে দিতে থাকলো সবকিছু। চোখ বন্ধ করে সজল। বড় বড় শ্বাস নিতে নিতে একটু একটু করে ঝুঁকে পড়তে থাকলো। ফের গার্ডের সেই চিৎকার ভেসে এলো। ঝুঁকে পড়া সজল বুঝি উত্তর দেবার ক্ষমতাটুকু হারিয়ে ফেলেছে। সিঁড়ি বেয়ে পায়ের শব্দ কি উঠে আসছে? হ্যাঁ, সিঁড়ি বেয়ে সত্যি উঠে আসছে পায়ের শব্দ।
বোতলটাতে জল ভরে আনা দরকার। যতটা জল আছে বোতলে সারাটা রাত তাতে চলবে না। ব্যাগ থেকে জলের বোতলটা বের করে গার্ডের হাতে ধরিয়ে দিল সজল। বোতলটা হাতে নিয়ে তীক্ষ্ণ চোখে সজলকে আরেকবার দেখে নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল গার্ড। ভয়ে ভয়ে দরজার দিকে চোখ রাখল সজল। ভেতরে ভেতরে অসহায় একটা অস্থিরতা বুঝি বিপন্ন করল সজলকে। এরকম একটা ভয় যে তাকে তাড়া করে ফিরবে সজল তা ভাবতেই পারছে না। সজল যদি এখান থেকে বেরিয়ে পড়ে এখন, কিন্তু বেরিয়ে পড়ার মতো সাহস এই মুহূর্তে বুকের মধ্যে খুঁজে পাচ্ছে না সজল। অচেনা বন পাহাড়ের পথ, অন্ধকারে ডুবে আছে চারদিক। হঠাৎ যদি জমাট কালো ছায়াটা গাড়ির উইন্ড স্ক্রিনের উপর ঝাঁপিয়ে পড়ে, যদি এলোমেলো করে দেয় ফেরার পথ। সত্যি সজল ভয়ের এক অন্ধকার শূন্যতার মধ্যে একটু একটু করে তলিয়ে যাচ্ছে। জলের বোতল নিয়ে তাড়াতাড়ি ফিরে এলো গার্ড। বোতলটা বেড সাইড টেবিলের উপর রেখে সজলের দিকে তাকিয়ে গার্ড বলল, একটা কথা বলবো সাহেব। কি জানি কি বলবে গার্ড, মনে মনে ভাবল সজল। বলল, বলো। বাংলোর ভিতরে কিছু একটা হয়েছে সাহেব, সেই জন্যই ভয় পেয়েছেন আপনি, কিন্তু সেটা আমাকে বলছেন না। কথাটা বলতে গিয়ে গার্ডের মুখের রেখায় বুঝি কয়েকটা ভয়ের রেখা জেগে উঠতে দেখল সজল। চমকে উঠল সজল, বলল, কি করে বুঝলে কিছু একটা হয়েছে বাংলোর ভেতর? এটা ঠিক আপনাকে আমি বোঝাতে পারবো না। বলে গার্ড একটু থামল। চাপা একটা উত্তেজনায় বড় করে একটা শ্বাস নিয়ে ফের বলল, কিছু ভাববেন না সাহেব, বন্দুক নিয়ে সারা রাত আমি পাহারা দেব। কথাটা শেষ করে আর দাঁড়ালো না গার্ড। আচ্ছা চলি সাহেব, গুড নাইট। একথা বলে প্রায় ছুটেই বেরিয়ে গেল ঘর থেকে। আর এক মুহূর্ত দেরি করল না সজল। খাট থেকে উঠে গিয়ে দরজাটা বন্ধ করে দিল। কিছু সময় দাঁড়িয়ে রইল সেখানেই। তারপর পায়ে পায়ে এসে খাটের উপর বসে হাত ঘড়িটা চোখের সামনে তুলে ধরল। মাত্র 8:30। কিন্তু 8:30তেই যেন মধ্যরাতের নৈশব্দ জমাট হয়ে হিমশীতল একটা নির্জনতা তৈরি করেছে। সেই নির্জনতা আচ্ছন্ন করে দিচ্ছে সজলের সমস্ত অস্তিত্বকে। বেড সাইড টেবিলটা থেকে জলের বোতলটা নিয়ে ফের খানিকটা জল খেল সজল। গার্ড তার ভয় পাওয়ার কারণটা স্পষ্ট করে সজলকে বোঝাতে পারেনি। তাহলে কি সজল যা দেখেছে গার্ডও তাই দেখেছে? সেই জন্যই ঠিক বোঝাতে পারেনি। সজলের সারা শরীরে বিদ্যুতের মতো একটা ভয় খেলা করে গেল। মস্ত বড় কাচের জানালার দিকে চোখ ফেরালো সজল। অন্ধকারে ডুবে থাকা গাছপালাগুলো বুঝি অশরীরী একটা ভয়ঙ্কর ভয়ের অস্তিত্ব হয়ে দাঁড়িয়ে আছে। চোখ বুঝল সজল। তারপর জুতো শুদ্ধ পায়ে চিত হয়ে শুয়ে অন্য কিছু ভাবতে চেষ্টা করল। কালে দিনের আলো ফুটবার সঙ্গে সঙ্গেই এখান থেকে বেরিয়ে পড়বে সজল। এক মুহূর্ত আর থাকবে না এখানে। এখন রাতটা শুধু ভালোই ভালোই কেটে গেলে হয়। অবশ্য একটা ব্যাপারে নিশ্চিন্ত, রাতটা জেগেই পাহারা দেবে গার্ড। তেমন কিছু ঘটে যাবার আগেই সাহায্য পাওয়া যাবে তার। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়ল সজল তা সে নিজেও টের পেল না। হঠাৎ প্রবল একটা কিসের শব্দে লাফিয়ে উঠে বসল সজল। নিজের অজান্তেই দুহাত মুঠো করে নিজেকেই বুঝিয়ে আঁকড়ে ধরতে চেষ্টা করল। স্পষ্টই বুঝতে পারল বাংলোটার চারদিকে কিছু একটা উড়ে বেড়াচ্ছে। ডানার শব্দে ছড়িয়ে পড়ছে ঝোড়ো হওয়ার শব্দ। দারুণ একটা আতঙ্কে কাচের জানালার দিকে চোখ রেখে সেই শব্দটাকে বোঝার চেষ্টা করল সজল। ঠিক সেই মুহূর্তেই কালো একটা জমাট ছায়া বিশাল ডানা মেলে আছড়ে পড়ল জানালার কাচের উপর। ঝনঝন করে ভেঙে পড়ল জানালার কিছু কাচ। সেই ভাঙা কাচের ভেতর দিয়ে তীক্ষ্ণ সাদা দুটো দাঁত বেরিয়ে এলো। কি তীব্র, কি দারুণ ভয়ঙ্কর সেই দুটো দাঁত! সজলের সমস্ত শরীর শব্দহীন, বোধহীন, গভীর এক শূন্যতার ভেতর ডুবে যেতে থাকলো একটু একটু করে। সেই ভয়ঙ্কর দাঁত দুটো ক্রমশ বুঝি এগিয়ে আসছে সজলের দিকে। দারুণ তৃষ্ণায় যেন অধীর হয়ে উঠছে দাঁত দুটো। চিৎকার করে সজল গার্ডকে ডাকতে চাইল, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বেরোল না। লাফ দিয়ে নামতে চাইল খাট থেকে, নামতে পারল না কিছুতেই। হঠাৎ একটা গুলির শব্দ রাতের অন্তহীন নৈশব্দকে খান খান করে ভেঙে দিল। নিজের অজান্তেই লাফিয়ে উঠল সজল।
জানালার দিকে তাকিয়ে দেখল কাচের ওপরের সেই জমাট অন্ধকার তার ডানা দুটো ঝাপটে শূন্যে উঠল মুহূর্তের জন্য। তীব্র সেই শীষের শব্দ তীব্রতর হল, ফের ঝোড়ো হওয়ার শব্দ ভয়ঙ্কর ভাবে বাংলোর উপর ঝাঁপিয়ে পড়ল। না, আর সহ্য করতে পারছে না সজল। নিজের অজান্তেই দু চোখ বুঝল, নিশ্চয় সেই কালো অন্ধকারকে উপর থেকে নেমে আসতে দেখেছে গার্ড, দেখেছে জানালার উপর ঝাঁপিয়ে পড়তে, গুলিও ছুড়েছে জানালার উপর ঝাঁপিয়ে পড়বার পরই সেই গুলির শব্দই শুনেছে সজল। কি জানি কি হবে শেষ পর্যন্ত, অদ্ভুত একটা শব্দ বেরিয়ে এলো সজলের বুকের ভেতর থেকে। কত রাত এখন? চোখ খুলল সজল, অসম্ভব ভয়ে ভয়ে জানালার দিকে চোখ ফেরালো। না, জানালায় সেই জমাট অন্ধকারটা আর নেই, ভাঙা কাচের ভেতর দিয়ে বাইরের অন্ধকারটুকুই শুধু দেখা যাচ্ছে। এবার নিজেকে ফিরে পেতে চেষ্টা করলো দারুণ ভাবে। ঠিক তখনই বাইরের অন্ধকারের ভেতর থেকে রক্ত জল করা তীব্র একটা আর্তচিৎকার ভেসে এলো। মনে হলো কেউ যেন ভয়ঙ্কর মৃত্যুর মুঠোর ভেতর থেকে নিজেকে ছাড়িয়ে নেবার জন্য প্রাণপণ চেষ্টা করছে। জীবনে এরকম চিৎকার কখনো শোনেনি সজল। ঝুঁকে পড়ে দুহাতে কান দুটো চেপে ধরল, কিন্তু সেই ভয়ঙ্কর চিৎকার থেকে মুক্তি পেল না। দারুণ রকমের একটা দুঃস্বপ্নের ভেতর ক্রমশ ডুবে যেতে থাকলো। তবু কোন রকমে খানিকটা স্থির রাখতে চেষ্টা করলো নিজেকে। অমনিভাবে হঠাৎ মৃত্যু যন্ত্রণা চিৎকার করছে কে? আচ্ছা, গার্ডের কি কিছু হয়েছে? না, গার্ড ছাড়া এখানে এই মুহূর্তে আর কারো থাকবার কথা নয়। এরকম চিৎকার সে ছাড়া কে করবে? আর কিছু ভেবে উঠবার আগেই হঠাৎ থেমে গেল সেই চিৎকার। সেই শিশের শব্দ যেন জান্তব উল্লাসে অদ্ভুত এক ছন্দে দোল খেতে থাকলো। এবার কিছুক্ষণ দোল খেতে খেতে থেমে গেল সেই শিশের শব্দ। তারপর এক অনন্ত নৈশব্দ খেলা করতে থাকলো চতুর্দিকে। সজলের মনে হলো সে এবার ঠিক মরে যাবে। দারুণ একটা কান্নায় গলার ভেতরটা ব্যথা করতে থাকলো সজলের। চোখ তুলে ছাদের দিকে তাকালো সজল। কি যেন খুঁজতে চেষ্টা করলো সেখানে। জানালায় ঝুলতে থাকা কাচের একটা টুকরো হঠাৎ মেঝের উপর শব্দ করে পড়ল। অনন্ত নৈশব্দের মধ্যে যেন ঘরের ভেতরের চার দেয়াল, ছাদ আর মেঝের উপর প্রতিধ্বনিত হলো সেই শব্দ। সঙ্গে সঙ্গে কি যেন ঘটে গেল সজলের ভেতর। টান টান হয়ে বসল সজল, হাত বাড়িয়ে তুলে নিল জলের বোতলটা। ঢকঢক করে বেশ খানিকটা জল খেল, বাকি জলটুকু ঢেলে দিল মাথায়। একটু একটু করে নিজেকে কি ফিরে পাচ্ছে সজল? হ্যাঁ, একটু একটু করে সত্যি সজল নিজেকে ফিরে পাচ্ছে। নিজের অজান্তেই সজল চোখের সামনে হাতটা তুলে চোখ রাখল ঘড়ির উপর। 2:20। সজল এবার একটু একটু সরে এসে খাট থেকে নেমে দাঁড়ালো। খানিকটা অসুখে ভুগে উঠলে যেমন মনে হয় তেমনি মনে হচ্ছে এখন। গার্ডের খবরটা একবার নেওয়া উচিত। হঠাৎই কথাটা মনে হলো সজলের। দরজার দিকে তাকালো একবার, বড় করে শ্বাস নিল একটা, তারপর পায়ে পায়ে এসে দাঁড়ালো দরজার সামনে। উত্তেজনায় তোলপাড় হচ্ছে বুকের ভেতরটা। তবু নিজেকে নিজেই অতিক্রম করল সজল। হাত বাড়িয়ে দরজাটা খুলল। সঙ্গে সঙ্গে একরাশ এলোমেলো ঝোড়ো হওয়া বুঝি ঝাঁপিয়ে পড়ল সজলের শরীরে। শিউরে উঠল সজল, স্থিরভাবে দরজায় দাঁড়িয়ে চোখ বাড়ালো বাইরে। নির্জনতা যেন ভয়ঙ্কর ভাবে তরঙ্গিত হচ্ছে চারদিকে। এভাবে যে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে নির্জনতা, সজল বুঝি তা ভাবতেও পারছে না। বারান্দার মৃদু আলোটুকু রাতের হালকা কুয়াশায় ডুবে আছে। বারান্দা ছাড়িয়ে বাংলোর প্রাঙ্গণে নামতে পারছে না আলোটুকু। দরজা দিয়ে লাফিয়ে পড়া ঘরের আলোটুকুও বারান্দায় এসে থমকে গেছে। কিন্তু গার্ড কোথায়? গুলি ছুড়ে কখনই সে মিলিয়ে যেতে পারে না। দরজা খুলে সজলকে বেরিয়ে আসতে দেখে নিশ্চয়ই তার কাছে এসে জিজ্ঞেস করা উচিত ছিল কেন সজল দরজা খুলেছে। গার্ডকে কি চেঁচিয়ে একবার ডাকবে সজল? ডাকাই তো উচিত। মনে মনে কথাটা ভেবে সজল 2 পা এগিয়ে এলো। তারপর ভাঙা গলায় চেঁচিয়ে ডাকলো গার্ডকে। সঙ্গে সঙ্গে বাংলোর প্রাঙ্গণ থেকে তীব্র সেই শীষের শব্দ চারদিকের ভয়ঙ্কর নির্জনতাকে যেন ঝড়ে উত্তাল সমুদ্রের মতো অস্থির গর্জনে ভরে দিল।
কোন রকমে দুপা এগিয়ে এলো সজল। বারান্দার রেলিং ধরে সামলে নিল নিজেকে। তারপর দু চোখ বুজে বড় বড় করে শ্বাস নিল বার কয়েক মুহূর্ত সেইভাবে দাঁড়িয়ে থেকে আস্তে আস্তে চোখ খুলল সজল। রেলিং এর উপর আরো খানিকটা ঝুঁকে পড়ে অন্ধকারের ভেতরেই চোখ বাড়ালো কিছু বুঝবার জন্যে। সঙ্গে সঙ্গে বুঝি নিঃশ্বাস বন্ধ হয়ে এলো সজলের। সেই জমাট অন্ধকারটা প্রাঙ্গণের উপর কি যেন একটা জিনিসকে তার দুটো ডানায় চেপে ধরে আছে। ধীরে ধীরে দুলছে ডানা দুটো। অলৌকিক একটা ছন্দে যেন দোলাচ্ছে প্রাঙ্গণের পুরো অন্ধকারটাকে। ফের তেমনি ভাঙা গলায় গাটকে ডাকলো সজল। না, কোনো উত্তর এলো না। খানিকটা সময় কিভাবে যেন গড়িয়ে গেল। হঠাৎ সজল দেখল সেই ডানা দুটো আরো জোরে দুলতে দুলতে ভেসে উঠল আস্তে আস্তে। চতুর্দিকের সমস্ত অন্ধকার যেন ঘর করেছে সেই ডানায়। বাতাস যেন সেই ডানার সঙ্গী হল। গাছপালার ভিতর অসংখ্য পাখি ডেকে উঠল একসঙ্গে। ডানা দুটো উঠতে উঠতে দুবার প্রদক্ষিণ করল বাংলোটাকে। তারপর হঠাৎই তীব্র বেগে উত্তরের পাহাড়ি অরণ্যের কুয়াশায় হারিয়ে গেল। সঙ্গে সঙ্গে চতুর্দিক পাল্টে গেল আশ্চর্যভাবে। কুয়াশায় ঢেকে থাকা রাত্রিটা ভারহীন একটা অনুভবে ভরে দিল সজলকে। এবার বাংলোর প্রাঙ্গণের দিকে চোখ রাখল সজল। প্রাঙ্গণের অস্বচ্ছ অন্ধকারে চিত হয়ে কে শুয়ে আছে? তীব্র একটা ভয়ে সজল ঝুঁকে পড়ল সেদিকে। মাথার টুপিটা দেখে মুহূর্তে চিনে ফেলল গাটকে। তাহলে গাটকেই ঢেকে রেখেছিল সেই ডানা দুটো? না, আর এক মুহূর্ত দেরি করল না সজল। টান টান হয়ে দাঁড়ালো। তারপর দ্রুত পায়ে বারান্দা থেকে নেমে এলো। ফের একবার চিত হয়ে শুয়ে থাকা গার্ডকে দেখে নিয়ে পায়ে পায়ে সামনে এসে ঝুঁকে পড়ল গার্ডের শরীরের উপর। ঝুঁকে পড়েই আতঙ্কে লাফিয়ে উঠল। মৃত্যু যন্ত্রণায় বিস্ফারিত গার্ডের চোখ দুটো আকাশের দিকে স্থির হয়ে আছে। হা হয়ে আছে মুখটা। বন্দুক আর টর্চটা পড়ে আছে পাশে। না, গার্ড আর বেঁচে নেই, স্পষ্টই বুঝতে পারল সজল। প্রবল একটা আতঙ্কে পালাতে গিয়েও সজল পালাতে পারল না। কোন রকমে পাশে পড়ে থাকা গার্ডের টর্চটা তুলে গার্ডের মুখের উপর আলো ফেলল। চমকে উঠল সঙ্গে সঙ্গে। গার্ডের গলার দুদিকে গভীর দুটো ক্ষত। রক্তের দাগ লেগে আছে সেই ক্ষত দুটোই। মুহূর্তে সেদিক থেকে চোখ সরিয়ে নিল সজল। তাহলে ডানাওয়ালা জমাট অন্ধকারের মতো যেটা এতক্ষণ ধরে ভয়ঙ্কর শীষের শব্দ বাজিয়ে সজলের পেছনে ছুটে বেড়াচ্ছিল, সেটা একটা ভ্যাম্পায়ার, রক্তচোষা বাদুড়। শেষ পর্যন্ত গার্ডের গলায় নিষ্ঠুর দাঁত বসিয়ে সে তার তৃষ্ণা মিটিয়েছে। অথচ আশ্চর্য, মনের ভেতর ঢোকার পর থেকেই তো সে অনুসরণ করে এসেছিল সজলকে। তাহলে কি জানালায় জমাট অন্ধকারটাকে ঝাঁপিয়ে পড়তে দেখে গুলি ছুটতেই ক্রোধে সজলকে ছেড়ে গার্ডের উপরে ঝাঁপিয়ে পড়েছিল সেই রক্তচোষা বাদুড়টা? সজলের বদলে গার্ডের রক্তেই সে কি তার তেষ্টা মিটিয়েছে? ভেতরে ভেতরে দারুণ একটা ভয়ে শিউরে উঠল সজল। না, নিজেকে বুঝি আর ধরে রাখতে পারছে না সজল। ফের একবার গার্ডের গলার সেই ক্ষত দুটোর দিকে তাকালো আতঙ্কে আর যন্ত্রণায় বিস্ফারিত হওয়া গার্ডের মুখের দিকে। কখন যে অবশ হয়ে যাওয়া হাত থেকে জ্বলন্ত টর্চটা খসে পড়ল সজল তাও টের পেল না। অন্ধকারে ডুবে থাকা নির্জন ফরেস্ট বাংলোর প্রাঙ্গণে আকাশের দিকে তাকিয়ে নিঃশব্দে একটা রৌদ্রময় সকালের জন্য অসহায়ভাবে অপেক্ষা করতে থাকল সজল।
ইয়েস, শুনছেন ভৌতিক 90.8। আমরা যে গল্পটা শুনে ফেললাম সেই গল্পতেই ধারাভাষ্য করেছিলেন, গল্প বর্ণনা ছিলেন রনি আহমেদ এবং পার্শ্ব চরিত্রে খালিদ ছিল এখানটা। এবং এই মুহূর্তে আরজে কনক এবং ফিরোজ খান আপনার সাথে রয়েছে। এই মুহূর্তে সময়টা হচ্ছে রাত 1:56। আরো বেশ কিছুক্ষণ থাকবে এবং এই মুহূর্তে আমরা পরপর 3টি দারুণ গল্প শুনবো, কোন রকমের বিরতি, কোন রকমের SMS এবং কমেন্ট ছাড়া। বাট এই মুহূর্তে অনেকগুলো কমেন্ট জমে গেছে, তাদের কমেন্টগুলো একটু একটু করে পড়ে নিতে চাই। সালমান শাহরিয়ার বলছেন আসসালামু আলাইকুম ভাই, আমি নিউ লিসেনার, বেশ ভালো লাগছে আপনাদের শোটা, থ্যাংক ইউ। রয়েছেন রফিক আহমেদ নীল অপসরী, তিনি বলছেন প্রতি সপ্তাহে শুনি, আজকে কমেন্ট করলাম, খুব ভয় করছে আজকে গল্প শুনে, থ্যাংকস ভৌতিক টিমকে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। রয়েছেন আমাদের সাথে মাহি খান, তিনি বলছেন ভাই আমি তোমাদের নিউ ফ্রেন্ডের এই মাত্র জয়েন করলাম, আজকের স্টোরিগুলো অনেক বেশি জোস লাগছে, থ্যাংক ইউ। তিতাস আহমেদ আমাদের সাথে রয়েছেন, তিনি আমাদেরকে কমেন্ট করেছেন। রয়েছেন আমাদের সাথে অনেকগুলো বন্ধু, আলভি আহমেদ আবির, তিনি আমাদেরকে কমেন্ট করেছেন। দিশাহীন স্রোত বলছেন আমাকে হ্যালো ভাই, আমি তারেক, আমি আজ শুনছি অনেক ভালো লাগছে এবং ঢাকা ময়মনসিংহ থেকে বলছি, আমার খুব ভয় লাগছে। রাইট, সো আমার মনে হয় বেশি ভয় লাগলে আপনার শোনা উচিত হবে না। রয়েছেন সাজরিন খান, গ্রেট একটা শো, থ্যাংক ইউ ভেরি মাচ। অমিত হাসনাত বলছেন সেকেন্ড স্টোরিটা বেশ ভয়ঙ্কর ছিল। ওকে, তানজিল পাটোয়ারি সহ আরো অনেকগুলো বন্ধু লিখেছেন, আপনি যদি লিখতে চান, কারণ আমরা আরো বেশ কিছুটা সময় রয়েছে, আপনাদের সাথে লিখতে চাইলে facebook.com/asian radio সেই অ্যাড্রেসে চলে যাবেন এবং লিখে ফেলবেন আপনার মন্তব্যটি। আর SMS এ লিখতে হলে AR স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস কথাবার্তাগুলো লিখে পাঠিয়ে দিবেন 2323 নাম্বারটিতে। হুমায়ুন কবির আছে আমাদের সাথে লিখেছে, সে প্রত্যেকটা এপিসোড শুনে কিন্তু আজ লিখলো, ওয়েলকাম করছে আপনাকে ভৌতিক 90.8 লিখেছে। রবি নারায়ণগঞ্জ থেকে লিখেছে, খুব ভালো লাগছেন, ভয় পাচ্ছি। রিমন আছে ফার্মগেট থেকে, ভাই আজকে প্রথম শুনছি, খুবই ভালো লাগছে, ওয়াসাম একটি শো। প্রবীতা আছে আমাদের সাথে ফার্মগেট থেকে লিখেছে, খুব ভয় পাচ্ছে আমাদের সাথে। জিহাদ আছে ঢাকা থেকে, ইয়াসমিন ঢাকা থেকে, আজ প্রথম শুনছি আপনাদেরকে। আচ্ছা, এটা হচ্ছে সবচেয়ে অনেক বড় একটি শো আমরা লিখেছি। মুন্না আছে আমাদের সাথে ঢাকা থেকে, মুক্তাপাড়া থেকে জাহিদুল ইসলাম, তপু আছে আমাদের সাথে টাঙ্গাইল থেকে, সিনহা আছে আমাদের সাথে নাখালপাড়া থেকে, আজ প্রথম শুনছে। আমি তার কাছে লাগছে 6টা পড়ি কি লিখছে। আচ্ছা, ওকে, আমাদের সাথে আছে আপনি নাজমুল হোসেন আছে আমাদের সাথে, সাজ্জাদ রহমান আছে আমাদের সাথে, নাইম সাবার থেকে এমনি তুহিন আছে আমাদের সাথে শুনছে, রানী আছে আমাদের সাথে, পাবেল রাহানা আছে আমাদের সাথে, দিদার বনশ্রী থেকে রয়েছে নতুন বন্ধু স্বাগত জানাচ্ছে ভৌতিক 90.8। তিশা আছে আমাদের সাথে আছে যশোর থেকে জাকির আহমেদ, তাসি আছে আমাদের সাথে, তাসিন আছে বনশ্রী থেকে, তারা দুইজন মিলে শুনছে, খুব জোশ হচ্ছে আমরা লিখেছি। ওকে, আমরা এই মুহূর্তে যেটা করবো সেটা হচ্ছে পরপর 3টা দারুণ গল্প শুনবো এবং সেই গল্পগুলো আমাদের ভৌতিক পেজে এসেছে। আমি ভৌতিক পেজের অ্যাড্রেসটা আরেকবার বলে দিতে চাই, facebook.com/ভৌতিক 90.8। সেই পেজে গিয়ে চাইলে কিন্তু আপনি আপনার সাথে ঘটে যাওয়া কিংবা আপনি জানেন এমন কোন ঘটনা আমাদেরকে ইনবক্স করতে পারেন facebook.com/ভৌতিক 90.8 সেই পেজে। আমরা চলে যাচ্ছি 3টি ঘটনা শুনবো, ফিরছি সবগুলো ঘটনার পরপর আপনার SMS এবং কমেন্টগুলো নিয়ে। ভৌতিক 90.8। যেমনটা বলেছেন 3টা ঘটনা আপনাদেরকে আরো শোনাবো, বাট সময়ের স্বল্পতার কারণে ঠিক এই মুহূর্তে সেটা সম্ভব হয়ে উঠছে না। আজকের মতো আমাদেরকে বিদায় নিতে হবে। আরজে কনক এবং ফিরোজ খানকে আগামী সপ্তাহে আবারও হাজির হয়ে যাব ভৌতিক 90.8 নিয়ে। ততক্ষণ পর্যন্ত অফকোর্স আপনার ঘটনাগুলো লিখে আমাদেরকে ফেসবুকের ফ্যান পেজে লিখে পাঠাবেন। ভৌতিকের যে ফ্যান পেজটি রয়েছে facebook.com/ভৌতিক 90.8 এবং এশিয়ান রেডিওতে আমাদেরকে কমেন্ট করবেন, রেগুলার কানেক্টেড থাকবেন এবং যারা যারা ইমেইল করতে চান ঘটনা, তারা ঘটনা রেকর্ড করে facebook.com/ভৌতিক 90.8। এটা হচ্ছে আমাদের ইনবক্স। মূলত রেকর্ড করবার জন্য অবশ্যই আপনাকে ভৌতিক908@gmail.com সেখানটায় চলে যেতে হবে। এই মুহূর্তে বিদায় নিচ্ছি আমি এবং ফিরোজ খান। আগামী সপ্তাহ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।